সুন্দরী একটা আধুনিক দুনিয়ার ডাক্তার যে কিনা আগের দুনিয়ায় চলে যায় যখন রাজা রানীদের বসবাস ছিল। সেখানে সে উঠেছিল একটা প্রিন্সেস রূপে, যেই প্রিন্সেসকে তার হাজবেন্ড 1 টাকারও মূল্য দিত না, তাকে অবহেলা করত। এমনকি তার যে সতীন ছিল সে ছিল তারই সৎ বোন। সেই মেয়েটি সবসময় তাকে অত্যাচার করত, কিন্তু প্রিন্সেস এত অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না। সে যখন একদিন নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়, সেই দিনই সে অন্যরূপে জেগে ওঠে। মানে তার চেহারা ঠিকই থাকে কিন্তু তার আত্মা বদল হয়ে যায়। তার মধ্যে চলে আসে আধুনিক দুনিয়ার যে ডাক্তার মেয়েটি ছিল তার আত্মা। সে এখানে এসে কিছুই বুঝতে পারছিল না, তবে তার বুদ্ধি এবং যোগ্যতার মাধ্যমে সে ধীরে ধীরে সবার মন জয় করতে শুরু করে। এমনকি যে মেয়েটি একসময় প্রিন্সেসকে অনেক অত্যাচার করিয়েছিল, সে তার ওই সৎবোনকেও শিক্ষা দেয়। সে এমন একটা পরিস্থিতি তৈরি করে যার কারণে যে রাজা তাকে ঘৃণা করত, সেই রাজা নিজেই তার জন্য পাগল হয়ে যায়। সে তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু প্রিন্সেস চাইছিল তাকে ডিভোর্স দিয়ে এখানে থেকে চলে যাবে। তবে শেষ পর্যন্ত কি প্রিন্সেস সারা জীবন এই দুনিয়াতেই থেকে যাবে, নাকি সে আবারও তার আধুনিক দুনিয়ায় ফিরে যাবে? গল্পটি যেমন সুন্দর তেমন ইন্টারেস্টিং, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এই দারুণ মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই ইউনহি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার হাজবেন্ডের সঙ্গে রোমান্স করছিল। ঠিক তখনই তার হাজবেন্ড রেগে গিয়ে তাকে দূরে সরিয়ে দেয় আর তাকে একটা চর মারে। সে তাকে বলে, তুমি সামান্য একটা কনকুবাইন হয়ে তোমার সাহস কিভাবে হলো আমাকে নিজের জালে ফাঁসানোর আর এমন একটা কাজ করার চেষ্টা করার? তার এসব কথা শুনে ইউনহি বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। তার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর সে বলতে শুরু করে, আমি তো মারা গিয়েছিলাম, আমি এটা কোথায় এলাম? তখনই কিছুক্ষণ আগের ঘটনা দেখতে পাই। এটা হলো ডক্টর বাই। সে একটা সার্জারি করতে যাচ্ছিল। সে ছিল আধুনিক দুনিয়ার একজন অনেক ভালো ডাক্তার। সে যখন সার্জারি করতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায় আর হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যায়। আর মারা যাওয়ার পরে সে এখানে জেগে উঠেছে একটা প্রিন্সেস রূপে। তার সামনে যে ছেলেটা আছে এটা আর কেউ নয় বরং তার হাজবেন্ড। সে হলো তার প্রথম স্ত্রী, কিন্তু সে হলো কনকুবাইন। আর তার দ্বিতীয় স্ত্রী হলো ইউনহিরি ছোট বোন, তার নাম হলো ইউনজিন। রাজকুমার এখন তার এই আচরণের জন্য অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তোমাকে টাচ করতেও আমার ঘৃণা লাগে। সে বলে, তোমার বোন ইউজিনকে আমি ভালোবাসি আর তাকে আমি বিয়ে করেছি তাকে আমার রানী করার জন্য। আগামীকালকে তাকে আমি এই রাজ্যের রানী করব। তারপর থেকে যদি এমন দুঃসাহস করার কোনো সাহস দেখাও তাহলে তোমাকে আমি ছাড়বো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ইউনহি এখন শুধু ভাবতে থাকে এই ইউজিন আবার কে। এটা ভাবতে ভাবতে তার মাথা ব্যথা করতে করতে সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখন তার এই জীবনে ঘটে যাওয়া সব স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। যেদিন তার রাজার সঙ্গে বিয়ে হয়েছিল সেদিন রাজকুমার তার সঙ্গে অনেক বেশি রাগারাগি করছিল, কারণ তার বোন ইউজিন একটা পুকুরে পড়ে গিয়েছিল। সে এইটার দোষ ইউনহিকে দিচ্ছিল আর বলছিল, এটা তো তোমারই নিজের বোন, তুমি কেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? কিন্তু ইউনহি তাকে বলে সে তাকে ফেলে দেয়নি, ইউজিন ইচ্ছে করে লাফ দিয়েছে আর তাকে দোষ দিচ্ছে। কিন্তু রাজা তার কোনো কথাই শোনে না, কারণ সে ইউজিনকে ভালোবাসতো আর বাধ্য হয়ে তার ইউনহিকে বিয়ে করতে হয়েছে। এইসব কিছু করার কারণে রাজা এখন তাকে শাস্তি স্বরূপ তার হাত কেটে রক্ত নেয় আর এই রক্ত দিয়েই ইউজিনের জন্য ঔষধ তৈরি করে। এরপরে ইউজিন তার বোনকে গিয়ে আসল সত্যি ঘটনা বলে। সে বলে প্রিন্স আসলে তাকে নয় বরং তার ছোট বোনকে ভালোবাসে আর আগামীকালকে তারা দুজন বিয়ে করতে চলেছে। এসব বলে তার বোন চলে যাওয়ার পরে সে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সে প্রিন্সকে অনেক ভালোবাসে, এভাবে সে তাকে হাতছাড়া হতে দেবে না। সে তার মন জয় করার একটা চেষ্টা করবে। এই জন্য সে ওই দিন রাতে ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়েছিল আর প্রিন্সকে তার ঘরে ডেকে তার সঙ্গে রোম্যান্স করে তার মন জয় করার চেষ্টা করেছিল, কিন্তু প্রিন্স উল্টো তাকে মেরে সেখানে থেকে চলে যায়। এসব কিছু মনে পড়ার পরে এখন প্রিন্স ইউনহি তার নিজের হাতের দিকে তাকায় আর অনেক অবাক হয়ে ভাবতে থাকে, আগের জন্মে আমি ডক্টর বাই ছিলাম, কত মানুষের উপকার করেছি, চিকিৎসা করে কত মানুষকে বাঁচিয়েছি, আর সৃষ্টিকর্তা আমাকে এই প্রতিদান দিল, এমন একটা জায়গায় নিয়ে এসে ফেললো। এসব বলে সে সৃষ্টিকর্তার উপরে অভিযোগ করছিল। ঠিক তখনই সেখানে একজন সার্ভেন্ট এসে বলে তাকে দ্রুত রেডি হয়ে রাজসভায় যেতে হবে, আজকে তার ছোট বোন আর রাজার বিয়ে হবে। এখন সে অনেক বিরক্তির সঙ্গে রেডি হয়ে কোর্টে গিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ পরেই সেখানে তার বোন ইউজিন আর রাজকুমার চলে আসে। তাদের দুজনের বিয়েতে যে সে উপস্থিত হয়েছে এটা নিয়ে আশেপাশের মানুষেরা অনেক রকম কথাবার্তা বলছিল আর ইউনহির অনেক প্রশংসাও করছিল। তারা বলছিল সে নিজে থেকে নিজের বোনের সঙ্গে রাজার বিয়ে দিচ্ছে, কত ভালো। ইউজিন এখন তার সামনে রাজকুমারকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল, যেগুলো শুনে যেন তার রাগ উঠছিল। এখন বিয়ের নিয়ম অনুযায়ী যেহেতু ইউনহি তাদের গার্জিয়ান, এজন্য রাজকুমার একটা সার্ভেন্টকে চা নিয়ে আসতে বলে। ইউজিন এখন নিজে হাতে তার বোনকে চা দিতে যাবে, তখনই সে ইচ্ছে করে চায়ের কাপটা ফেলে দেয় আর এমন ভান করে যেন ইউনহি ইচ্ছে করে তার গায়ে সেই চায়ের কাপ ফেলেছে আর তার হাত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এইসব কিছু দেখে আশেপাশের মানুষেরা এবার আবার ইউনহিকে নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে আর বলতে থাকে সে নিজের বোনকে হিংসে করছে। এমন অনেক রকমের বাজে বাজে কথা
কথা বলছিল। এসব কিছু শুনে তো রাজা অনেক রেগে যায় আর তাকে মারতে চায়, কিন্তু সে তাকে বাধা দিয়ে বলে প্রথমে প্রমাণ করা যাক যে আমি আসলে তার গায়ে চা ঢেলেছি কিনা। সে তার বোনকে বলে তুমি তো বলেছো আমি তোমার গায়ে চা ঢেলেছি, তাই না? ঠিক আছে। এটা বলে সে পাশে থাকা কাপে থাকা চা তার গায়ে ঢেলে দেয়। তখন তার বোন প্রচন্ড রেগে যায়। এবার ইউনহি রাজাকে উদ্দেশ্য করে বলে তার গায়ে যদি সত্যি আমি চা ঢালতাম তাহলে এটাই হচ্ছে তার আসল রিয়াকশন, এই রিয়াকশনটাই প্রকাশ পেত। কিন্তু একটু আগে সে যেটা করেছে সেটা ছিল অভিনয়। এটা শুনে তার বোন তো একটু থতমত খেয়ে যায় আর রাজার কাছে অনেক সুইট ভাবে বলতে শুরু করে আমি এমনটা করিনি, তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? রাজা এখন প্রচন্ড রেগে যায় আর তাকে বলে তুমি এক্ষুনি এখানে থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। এখন সে বলে আমিও তোমাদের নাটক দেখতে চাই না। এটা বলে যখনই সে সামনের দিকে এগোতে থাকে তখনই খেয়াল করে সেখানে একটা লোক হাতে চাকু নিয়ে বসে আছে আর সে রাজাকে আঘাত করতে যাচ্ছে। এটা দেখে তো সে এক মুহূর্ত অপেক্ষা না করে রাজাকে বাঁচানোর জন্য ছুটে যায় আর তার পিঠে চাকুটা লাগে। সেখানে অনেক হইচই পড়ে যায় আর সবাই সেখানে থেকে পালিয়ে যায়। রাজা সেই লোকটাকে ধরে মারে আর প্রহরীরা প্রবেশ করে অন্য সব লোকদেরকে মারে। এইসব মারামারি শেষ হয়ে যাওয়ার পরে রাজা ইউনহিকে জিজ্ঞাসা করে তোমার এখন কি অবস্থা? তার এমন আদিক্ষেতা দেখে ইউনহি বলে কেন যে তোমাকে আমি বাঁচাতে গেলাম নিজেই বুঝতে পারছি না। এটা বলে সে আর কথা না বাড়িয়ে ওখানে থেকে চলে যায়। কিন্তু প্রিন্সের তার জন্য একটু খারাপ লাগে। সে তার ওয়াইফকে ঘরে গিয়ে রেস্ট করতে বলে আর বলে আমি সেই লোকগুলোর ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করে আসি, এরপরে তোমার সঙ্গে দেখা করব। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে ছোট রাজকুমারী অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে ইউনহির এমন আচরণের শাস্তি আমি তাকে দিয়েই ছাড়বো। এদিকে ইউনহি তার রুমে গিয়ে ক্ষততে মলম দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে রাজকুমার প্রবেশ করলে সে অনেক রেগে যায় আর তাকে বলে আমার অনুমতি ছাড়া কেন এখানে প্রবেশ করেছো, এখনই চলে যাও। সে তখন তাকে একটা ঔষধের কৌটা দিয়ে বলে এই ঔষধটা তোমার ক্ষতস্থানে লাগিয়ে নিও। তার এমন কথা শুনতে সে অনেক বিরক্ত হয়। রাজা এখন তার ক্ষতস্থান দেখতে চাইলে সে অনেক রেগে যায় আর তাকে চর বসিয়ে বলে অসভ্য কোথাকার। এটা শুনে রাজা তাকে বলে আমি অসভ্য? আর গত রাতে কে আমাকে সিডিউস করার চেষ্টা করেছিল? তখন সে বলে অনেক ঘুরেছি তোমার পেছনে পেছনে, তুমি তো আমাকে পাত্তাই দাও না। এখন তো নতুন বিয়ে করেছো, সেই বউয়ের সঙ্গে গিয়ে থাকো। এটা শুনে সে রেগে ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ইউনহি ভাবতে থাকে এই লোকটার মধ্যে আবার এত উদারতা কিভাবে কাজ করছে। সে আর ইউজিন অনেক চালাক, আমাকে যত দ্রুত সম্ভব এই প্যালেস থেকে বেরিয়ে যেতে হবে। পরদিন যখন ঘুম থেকে উঠে সে বাহিরে আসে তখন তার সার্ভেন্ট তাকে বলে আজকে দাদিমা তাকে দেখা করতে বলেছে। গতকালকে রাজার বিয়েতে ঘটে যাওয়া ঘটনার কারণে তিনি রেগে আছেন, এজন্য তাকে ডেকে পাঠিয়েছেন। তখন সে বলে আমার এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো গতকালকে রাজকুমারকে নিজের প্রাণের বিনিময়ে বাঁচিয়েছি, আমার তো প্রাউড ফিল করার কথা। তার এমন কথার ধরন শুনে দাসী তো ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে হঠাৎ করে রাজকন্যা এত চালাক কিভাবে হয়ে গেল। এবার যখন সে প্রিন্সের কাছে যায় তখন প্রিন্স আর তার নতুন ওয়াইফ তাকে অপমান করতে শুরু করে। প্রিন্স তাকে বলে আজকে দাদিমা নিশ্চয়ই তার উপরে রাগারাগি করবে। আর ইউজিন তাকে বলে ভয় পেও না বোন, আমি তোমাকে নিশ্চয়ই উনার হাত থেকে বাঁচাবো, তোমাকে কিচ্ছু বলতে দেব না। কিন্তু তাদের এই কথা শুনে ইউনহি তার বোনকে বলে তোমার আসলে অনেক ট্যালেন্ট আছে, তোমার এখানকার কনকুবাইন নয়, বরং তোমার এখানকার থিয়েটারে নাটকীয় হিসেবে কাজ করা উচিত ছিল, তাহলে তুমি অনেক ভালো নায়িকা হতে পারতে। এটা বলেই সে গাড়িতে উঠে যায়। তখন ইউজিনের খারাপ লাগলেও সে প্রিন্সের সামনে অভিনয় করে বলতে থাকে আমার বোনের ওপরে একদম রাখবেন না, সে অনেক দয়ালু, সে হয়তো বুঝে শুনে কথা বলেনি। এটা শুনে প্রিন্স তাকে বলে ইউনহি নয়, বরং তুমি অনেক দয়ালু, এজন্য তুমি তোমার বোনের কথা এত ভাবো, চলো আমরা যাই। এটা বলে তারা সবাই এখন দাদিমায়ের সঙ্গে দেখা করতে যায়। দাদিমায়ের সঙ্গে কথা বলে এখানে ইউনহি বুঝতে পেরেছিল রাজকুমারের তো কোনো ভ্যালুই নেই, আসলে দাদিমাই সব, তিনি সবচেয়ে পাওয়ারফুল। সে যদি দাদিমাকে হাত করতে পারে তাহলে সে লাভবান হতে পারবে। এখানে দাদিমা তার উপরে একটু রেগেছিল, কারণ ইউনহির ব্যাপারে দাদিমা সবসময় শুধু নেগেটিভ কথাগুলোই শুনেছে। গতকালকের ঘটনার জন্য দাদিমা তার উপরে অসন্তুষ্ট ছিল। এখন সে দাদিমায়ের সামনে বসে দাদিমাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে আমি আসলে প্রিন্সকে অনেক বেশি ভালোবাসি, এজন্য আমি চাই না তার পাশে কেউ থাকুক, তাকে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে কল্পনা করতে পারি না। কিন্তু যেহেতু প্রিন্স এখন আমার বোনকে ভালোবেসে বিয়েই করেছে, এখানে আমার আর কি করার। সে এখন ধীরে ধীরে সবগুলো দোষ প্রিন্সের গায়ে গড়িয়ে দিচ্ছিল। সে তাকে গতকালকের ঘটে যাওয়া ঘটনার ব্যাপারেও বলে। সে দাদিমাকে বলে ইউজিন একটা সামান্য কনকুবাইন, কিন্তু ইউনহি নিজে তো এখানকার মেইন প্রিন্স ছিল, মানে রানী হওয়ার কথা তো তার ছিল। আর কে এই রাজ্যে রাজকুমারের মেইন প্রিন্সেস হবে, রাজ্যের রানীর আসনে বসবে, এইটা তো দাদিমাই ঠিক করবে। কিন্তু প্রিন্স গতকালকে তার কনকুবাইনকে ইউনহির রাজকীয় পোশাক পরিয়ে বিয়ে করেছে, তাকে সবার সামনে নিজের রানী হিসেবে ঘোষণা করেছে। এসব কিছু শুনে তো দাদিমা অনেক রেগে যায় আর রাজকুমারকে বলে তোমার সাহস কিভাবে হলো ইউজিনকে এই রাজ্যের রানী হিসেবে ঘোষণা করার? সেই সিদ্ধান্ত তুমি নেবে নাকি আমি নেব? ইউনহি হলো এই রাজ্যের মেইন প্রিন্সেস, তার বাবা অনেক ক্ষমতাশালী আর ওটা তো তার সৎ বোন। দাদিমাকে রেগে যেতে দেখে প্রিন্স এবার একটু ভয় পেয়ে যায়।
দাদিমা রেগে আরো বলে গতকালকের ঘটনা আমাদের রাজ্যের পরিবারের জন্য অসম্মানজনক। এটা শুনে তো সাথে সাথে প্রিন্স আর তার নতুন বউ ইউজিন দুজন মিলেই দাদিমায়ের কাছে থেকে ক্ষমা চাইতে শুরু করে। দাদিমা এখন ইউনহিকে তার কাছে ডেকে নেয় আর তাকে আদর করতে শুরু করে। এদিকে প্রিন্স তো ইউজিনকে নিয়ে ব্যস্ত ছিল। ইউজিন এখন মনে মনে ভাবছিল তার বোন হঠাৎ করে এত চালাক কিভাবে হয়ে গেল। ইউনহি দাদিমায়ের সঙ্গে কথা বলছিল, তখনই একজন প্রহরী এসে জানায় রয়্যাল কনকুবাইন ইউঝা আজকে একটা বাচ্চার জন্ম দিতে চলেছে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সে হয়তো আর বাঁচবে না। এমন ধরনের খবর শুনে দাদিমা ছুটে সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে দাদিমায়ের নাতনির পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার এখনো পরিপূর্ণ বয়স হয়নি। তার মায়ের পেটের এমন একটা পজিশনে আছে যার কারণে তাকে জন্ম দেওয়া সম্ভব হচ্ছে না। রাজকুমারের অনেক রক্তক্ষরণ হচ্ছে, মা এবং তার বাচ্চাকে হয়তো বাঁচানো যাবে না। এই কথা শুনে তো দাদিমা অনেক বেশি অস্থির হয়ে ওঠে আর জ্ঞান হারায়। তখন ইউনহি দাদিমার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। এটা দেখে প্রিন্স অনেক অবাক হয়ে যায়। প্রহরী আরো বলে শুধুমাত্র বাচ্চাকে বাঁচানো যেতে পারে, কিন্তু বাচ্চার মাকে বাঁচানো যাবে না। কিন্তু দাদিমা তাকে বলে তুমি বাচ্চার মাকে বাঁচাও, সে বেঁচে থাকলে পরে আরো বাচ্চা হবে। ইউনহি এখন তাকে বলে বাচ্চার তো সিজার করেও হওয়ানো সম্ভব। এটা শুনে তিনি বলেন এটা অনেক বইয়ের নিয়ম লেখা আছে, কিন্তু আজ পর্যন্ত এই পদ্ধতি কখনোই সাকসেসফুল হয়নি। ইউনহি তখন সেই ডাক্তারকে বলে আমি করব, আমাকে সুযোগ দিন। সে দাদিমাকেও অনেক রিকোয়েস্ট করে বলে আমি তার সিজার করব এবং তাকে বাঁচাবো, আপনি আমার উপরে ভরসা রাখুন, আমি অবশ্যই আপনার মেয়েকে বাঁচাবো। তখন দাদিমা তার উপরে ভরসা করে তাকে সেখানে পাঠিয়ে দেয়। সে ভেতরে চলে যাওয়ার পরে দাদিমা ইউনজিনের কাছে জানতে পারে আসলে ইউনহি তো কখনো ডাক্তারি পড়াশোনাই করেনি, সে এসব কিছু জানেই না। এটা শুনে তো দাদিমা আরো বেশি টেনশনে পড়ে যায়। তখন ইউজিন বলে আমি ভেতরে গিয়ে দেখে আসি তারা কি করছে। ইউনহি ভেতরে যায় আর সম্পর্কে তার ননদ হয় তার হাতের পালস গুলো চেক করে দেখে। সে বুঝতে পারে যে এই মেয়েটি এখন অনেক বেশি ব্যথা অনুভব করছে, এজন্য সে ডাক্তারকে সেখানে ডাকে আর তার ইনস্ট্রাকশন অনুযায়ী ডাক্তার সব কাজগুলো করতে থাকে। প্রথমে তাকে ব্যথানাশক দেওয়া হয়, এরপরে সে সার্ভেন্টকে বলে অনেক ধারালো একটা কেচি নিয়ে আসতে, তার সঙ্গে পরিষ্কার চিকন সুই এবং সুতা নিয়ে আসতে। এসব কিছু নিয়ে আসার পরে যখন সে কাজ শুরু করে তখন সেখানে ইউজিন প্রবেশ করে আর তার বোনকে দূর থেকে বলতে শুরু করে তুমি তো এই কাজটা করে বিপদে পড়ে গেলে, এখন যদি তোমার ননদের কিছু হয়ে যায় তোমাকে মৃত্যু থেকে কেউ আটকাতে পারবে না। এটা বলে যখনই সে কাছে এগোয় তখন ইউনহি তার ননদের পেট কাটে। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে সে তাকে মেরে ফেললো। এটা বলতে বলতে সে বাহিরে চলে আসে। বাহিরে গিয়েও সে তাদের সবাইকে বলে সে দেখেছে ইউনহি তার বোনকে মেরে ফেলেছে। এটা শুনে তো দাদিমা আরো বেশি অস্থির হয়ে যায়। ততক্ষণে সেখানে তার ননদের হাজবেন্ড চলে আসে। সে জিজ্ঞাসা করতে থাকে তার ওয়াইফ কেমন আছে। তখন ইউজিন তাকে বলে দেয় যে ইউনহি কিভাবে তার বউয়ের পেট কেটে ফেলেছে। এটা শুনে তো সে প্রচন্ড রেগে যায় আর তরোয়াল নিয়ে ভেতরে প্রবেশ করে ইউনহিকে বলতে থাকে আমার ছেলেকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। তার যে বাচ্চা হয়েছিল সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না, এজন্য ইউনহি তার পিঠে থাবা দিচ্ছিল যেন বাচ্চাটার জ্ঞান ফিরে আসে। কিন্তু এটা বুঝতে না পেরে সে যখন তাকে মারতে যাবে তখনই সামনে রাজকুমার চলে আসে। সে বলে বড় ভাই দয়া করে একটু দাঁড়ান, আমার মনে হয় সে সবকিছু ঠিক করে দেবে। এসব কথা বলতে বলতে বাচ্চাটি কান্না করে ওঠে। তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে দেখতে পায় তার ছেলেও সুস্থ আছে, এমনকি তার ওয়াইফও সুস্থ আছে, কিন্তু তার পেট যেহেতু কাটা হয়েছে এজন্য সে বেশ কিছুদিন অসুস্থ থাকবে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর এই সব কিছু দেখে রাজকুমার অনেক বেশি অবাকও হয়ে যায়। ইউনহির শরীরটা দুর্বল হয়ে পড়েছিল, তার শরীর খারাপ দেখে রাজকুমার তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়, কিন্তু ইউনহি তাকে বলে এত আদিক্ষেতা করার প্রয়োজন নেই, তুমি চলে যাও। এটা বলে সে আবারও তার ননদের পাশে গিয়ে বসে আর তাকে চেক করতে থাকে। এদিকে তারা দুইজন ছেলে বাইরে এসে যখন দাদিমাকে বলে যে ইউনহি তার বাচ্চা এবং ওয়াইফ দুইজনকেই বাঁচিয়েছে তখন তো দাদিমা ভীষণ খুশি হয়ে যায়। ইউনহি বাইরে এলে দাদিমা তাকে বলে তোমার তো অনেক অলৌকিক শক্তি আছে, তুমি কিভাবে তাকে বাঁচালে। তারা সবাই তার প্রতি অনেক বেশি খুশি ছিল। এখন দাদিমা তাকে কোনো একটা উপহার চাইতে বলে, কিন্তু সে বলে আমার কিছু লাগবে না। দাদিমা এখন প্রচন্ড খুশি হয়ে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এসব কিছু দেখে ইউজিনের ভীষণ হিংসে হচ্ছিল। সে মনে মনে ভাবছিল ঠিক আছে, তুমি যখন ডাক্তারি করতে চাও তখন এবার তোমাকে আরো বিপদে ফেলবো। তারা দুজন যখন বসেছিল তখন সেখানে ইউজিন আসে আর দাদিমায়ের সামনে ইউনহিকে জিজ্ঞাসা করে তুমি আমার বোন, কিন্তু আমি তো কখনো তোমাকে দেখিনি কোনো ডাক্তারি বই পড়তে, তুমি ডাক্তারি কখন শিখলে, এই বিষয়ে আমার অনেক কৌতূহল হচ্ছে। তখন দাদিমাও জিজ্ঞাসা করে তুমি কখন ডাক্তারি শিখলে। রাজকুমারও বলে হ্যাঁ, তোমার মেডিকেল স্কিল আমি দেখেছি, তুমি তো অনেক ভালো ডাক্তারি পারো, এটা কিভাবে শিখলে তুমি। তখন সে বলে তোমরা দুজন যখন একে অন্যের সঙ্গে প্রেম করতে আর রাজকুমার যখন আমাকে রেখে রেখে বেশ কয়েকদিন বাহিরে থাকতো তখন আমি বোর ফিল করতাম, সেই সময়গুলোতে আমি বসে বসে ডাক্তারি বই পড়েছিলাম আর এই সব স্কিলস অর্জন করেছি। এটা শুনে তাদের দুজনেরই মুখ বন্ধ হয়ে যায় আর দাদিমাও তার কথাটা বিশ্বাস করে। কথায় কথায় এখানে অসুস্থ মিস্টার তাইফুর ব্যাপারে কথা ওঠে। দাদিমা
বলে তিনি অনেক দিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছে। প্রত্যেকটা এলাকার ডাক্তার দিয়ে তাকে দেখানো হয়েছে, শহরের সবচেয়ে বেস্ট ডাক্তার দিয়ে তাকে দেখানো হয়েছে, তারপরেও তাকে কেউ সুস্থ করতে পারে না। সবাই বলে তাকে আর বাঁচানো যাবে না, সে মারা যাবে। ইউনহি জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন দাদিমা বলে তার নাকি পেটে ব্যথা করে, সে কিছু খেতেও পারে না আর কিছু হজমও করতে পারে না, এবং তার ডান সাইডের কাঁধে অনেক ব্যথা। এটা শুনে সে বলে আমি এটা ঠিক করতে পারবো। তখন তো দাদিমা অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি যদি তাকে ঠিক করতে পারো তাহলে তোমাকে আমি একটা উইশ দেবো, তুমি যা চাইবে তাই আমি পূরণ করব। তখন সে রাজি হয়ে যায় আর দাদিমাকে বলে ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করছি ওনাকে বাঁচানোর। রাজকুমার তাকে বাধা দিলেও সে রাজকুমারের কথা শুনে না। তখন রাজকুমার তাকে সাইডে নিয়ে আসে আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তাকে শহরের সবচেয়ে বড় বড় ডাক্তাররাও ঠিক করতে পারেনি, আর তুমি কয়েকদিনের পড়াশোনাতেই তার এত বড় রোগ ঠিক করে দেবে? তুমি বিপদ ডেকে নিয়ে আসছো, তাকে বাঁচানো সম্ভব না। আমার বাবারও একই রকম রোগ হয়েছিল, তাকেও বাঁচানো যায়নি। কিন্তু ইউনহি তার কোনো কথাই শোনে না আর বলে আমি ওই তাইফুকে সুস্থ করেই ছাড়বো। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর বাহিরে গিয়ে বলতে থাকে একটা ডাক্তারকে সে কিভাবে বুঝবে একজন রোগী অসুস্থ হলে তার কেমন লাগে, আমি অবশ্যই ওনাকে সুস্থ করব। সেখানে বাড়িতে যাওয়ার সময় ইউনহি একা একাই নেমে সামনের দিকে এগোতে থাকে। তাকে এভাবে যেতে দেখে রাজা অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আমি থাকা সত্ত্বেও সে আমাকে একদমই গুনলো না আর একা একাই সামনে এগিয়ে গেল, সে কি আমাকে আর রেসপেক্ট করে না? এসব ভেবে যখন সে তার পিছু পিছু যাচ্ছিল তখন ইউজিন তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সে তাকে ইগনোর করে বলে তুমি ঘরে গিয়ে একটু রেস্ট নাও, আমি আসছি। এটা বলে সে ইউনহির ঘরের দিকে যায়। বাহিরে থেকে সে শুনতে পায় ইউনহির ঘাড়ে যে ক্ষতটা হয়েছিল সেই ক্ষতটা একদমই সারেনি। তার সার্ভেন্ট সেখানে মলম দিয়ে দিচ্ছিল, সে অনেক ব্যথা পাচ্ছিল। তার সার্ভেন্ট তার উপরে একটু রেগে গিয়ে তাকে বলছিল সে কেন নিজের খেয়াল রাখছে না, কিন্তু সে বলে প্রথমে রোগীর সেবা করতে হবে। আমি যদি নিজের কথা ভাবতাম তাহলে তার বাচ্চাকে টেনে বের করতে পারতাম না, বাচ্চাটা মারা যেত। এই জন্য আমার নিজের ব্যথাকে উপেক্ষা করে আমি তাকে বাঁচিয়েছি। আর আমার ক্ষত তো এমন কিছু না, এটা ধীরে ধীরে সেরেই যাবে। তাদের এসব কথা শুনে রাজকুমার বুঝতে পারে ইউনহির মন আসলে এতটাও খারাপ না, সে অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করছে, একবারও ভাবছে না। এসব কিছু ভেবে পরদিন সকালে সে তার সার্ভেন্টের মাধ্যমে আবারও ইউনহিকে একটা ক্ষত সারানোর মলম দিয়ে পাঠায়। ইউনহি যখন মিস্টার তাইফুর বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন তার সার্ভেন্ট তাকে বলছিল যদি সে এভাবেই রাজকুমারের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে তাহলে রাজকুমার তার কাছে থেকে দূরে সরে যাবে। কিন্তু ইউনহি বলে তাতে আমার কিছুই যায় আসে না, রাজকুমার তো ইউজিনকে ভালোবাসে, এজন্য এখন তাকে আর আমারও ভালো লাগে না। এটা বলা মাত্রই তারা দেখতে পায় দূরে রাজকুমার দাঁড়িয়ে আছে। এটা দেখে তো তারা একটু ভয় পেয়ে যায়। রাজকুমার এসে বলে সে ইউনহিকে মিস্টার তাইফুর বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়, কিন্তু ইউনহি বলে তার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল। তখন রাজকুমার তার হাত টেনে ধরলে তারা দুজন অনেক কাছাকাছি এসে যায়। এটা আবার ইউজিন দেখে ফেলে, তখন তারা দুজন আলাদা হয়ে যায়। এখন ইউজিন এটা না দেখার ভান করে বলে আমি আমার বোনের সঙ্গে মিস্টার তাইফুর বাড়িতে যেতে চাই, যদি সেখানে গিয়ে কোনো সমস্যা হয় তাই আমি আমার বোনের পাশে থাকতে চাই। এটা শুনে সে অনেক অবাক হয়ে তার বোনকে বলে তাই নাকি, এতদিন তো একবারও মিস্টার তাইফুর মেনশনে তুমি যাওনি, এখন হঠাৎ আমার জন্য এত চিন্তা হচ্ছে? তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এত চিন্তা করতে তাহলে তো আমার ভালোই লাগতো, কিন্তু আমি জানি তুমি কেমন, তাই আমার কাজে তোমরা দুজন বাধা দিও না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিন্তু তবুও তারা দুজন মিস্টার তাইফুর মেনশনে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মিস্টার তাইফুর ওয়াইফ আর তার মেয়ে চলে আসে। রাজকুমার তাইফুর ওয়াইফকে বলে তারা মিস্টার তাইফুকে দেখতে এসেছে আর এটা হলো তার কনকুবাইন। ইউনহি ডাক্তারি সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে, এজন্য সে মিস্টার তাইফুকে একটু চেক আপ করে দেখতে চায়। এটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা ডক্টর ই বলে ওঠে এতগুলো ডক্টর এলো এখন পর্যন্ত কেউ তাকে ঠিক করতে পারলো না, আর এই সামান্য কনকুবাইন তাকে ঠিক করবে? তখন মিস্টার তাইফুর ওয়াইফ ডক্টর ই এর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয় আর বলে তিনি প্রথম থেকেই তাইফুর চিকিৎসা করে আসছেন। ইউনহি ম্যাডামকে ভালোভাবে বুঝিয়ে বলে যে তাকে দাদিমা পাঠিয়েছে এবং সে মিস্টার তাইফুর অসুখটা ভালোভাবে চেক করে দেখতে চায়, কারণ তার বিশ্বাস সে মিস্টার তাইফুকে সুস্থ করতে পারবে। কিন্তু মিসেস তাইফু তাকে কোনোভাবেই অনুমতি দেয় না, কারণ সে চায় না আর মিস্টার তাইফুকে কেউ চেক আপ করুক, কারণ অনেক ডাক্তার তাকে দেখেছে আর তার ইউনহির ডাক্তারি স্কিল সম্পর্কে অনেক সন্দেহ ছিল। এজন্য তিনি তাকে চেক আপ তো দূরের কথা দেখার অনুমতিই দেয় না। প্রিন্সকে বলে ইউনহিকে নিয়ে এখানে থেকে চলে যেতে, কিন্তু ইউনহি যেতে চায় না। সে মিসেস তাইফুকে অনেক রিকোয়েস্ট করতে শুরু করে। তখনই একজন সৈনিক এসে জানায় মিস্টার তাইফু অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে তারা সবাই সেদিকেই যেতে থাকে আর ইউনহিও তাদের পিছু পিছু চলে যায়। তখন প্রিন্স আর ইউজিনও তাদের পিছু পিছু চলে যায়।
এদিকে ডক্টর ই মিস্টার তাইফুকে চেক আপ করে দেখে আর বলে মিস্টার তাইফুর শরীরে অনেক ব্যথা আছে, দ্রুত তাকে পেন কিলার দিতে হবে। ইউনহি সেখানে এসে মিস্টার তাইফুকে দেখে বুঝতে পারে এটা তার কোনো সাধারণ অসুস্থতা নয়। এজন্য সে তাদের সবার বাধা না মেনেই জোর করে মিস্টার তাইফুকে চেক আপ করছিল। সে বুঝতে পারছিল ইমিডিয়েটলি মিস্টার তাইফুকে চিকিৎসা দেওয়া প্রয়োজন, নয়তো তিনি মারা যাবেন। তবে তারা তাকে কোনো কিছুই করতে দেয় না আর টেনে নিয়ে চলে যায়। মিস্টার তাইফুর কেমন যেন হয়ে ওঠে আর তিনি জ্ঞান হারিয়ে সেখানেই মারা যান। তাকে চেক আপ করে ডক্টর ই বলে মিস্টার তাইফুর পালস পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় তিনি মারা গিয়েছেন। ডক্টর ই এর মুখে এই কথা শুনে তারা অনেক অস্থির হয়ে যায়। তাইফুর মেয়ে ডক্টর ই কে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেভাবে হোক তার বাবাকে যেন বাঁচায়। এটা শুনে ডক্টর ই একটু মনে মনে ভাবতে থাকে তাকে একটু চেষ্টা করতেই হবে, নয়তো সে কিভাবে নিজের জীবন বাঁচাবে। এটা ভেবে সে তার আকুপাংচারের ব্যাগ বের করে আর এটা ব্যবহার করতে চায়। কিন্তু ইউনহি এটা দেখে বলে তাকে এভাবে বাঁচানো সম্ভব না, আমি তাকে বাঁচাতে পারবো, আপনি যদি এটা ইউজ করেন তাহলে সে মারা যাবে। তখন মিসেস তাইফু ইউনহিকে রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন এখানে থেকে চলে যায় আর কোনো ঝামেলা না করে। প্রিন্সও তাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ইউনহি কিছুতেই সেখানে থেকে যেতে চায় না। তারপরেও প্রিন্স জোর করে তাকে বাহিরে নিয়ে যায়। ডক্টর ই তাদের সবাইকে বাহিরে যেতে বলে। তখন তারা সবাই বাহিরে গেলে এদিকে ইউনহি প্রিন্সের হাতে কামড় দিয়ে দ্রুত ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। বাহিরে থেকে তারা সবাই অনেক চেঁচামেচি শুরু করে আর ইউনহিকে বাহিরে বেরিয়ে আসতে বলে, কিন্তু সে ডক্টর ই কে সেখানে থেকে সরিয়ে দেয় আর সে আকুপাংচার গুলো বের করে। সে ডক্টর ই কে আঘাত করে সেখানে বসিয়ে রাখে আর বলে চুপচাপ বসে থাকতে। এরপরে সে মিস্টার তাইফুর হার্ট সচল করার চেষ্টা করতে থাকে, তার হার্টের উপরে জোরে জোরে চাপ দিতে থাকে। এটা দেখে ডক্টর চেঁচিয়ে বলতে থাকে সে মিস্টার তাইফুকে মেরে ফেললো। এসব কিছু শুনে তো বাহিরে থাকার সবাই অনেক অস্থির হয়ে ওঠে। প্রিন্স এবার দরজা ভেঙেই ফেলে। দরজা ভেঙে তাকে এই অবস্থায় দেখে সরানোর চেষ্টা করে, কিন্তু ইউনহি তাদের কারো কথাই শুনছিল না। সে তখনও মিস্টার তাইফুর হার্টের ভেতরে পাম্প করে যাচ্ছিল। এসব কিছু দেখে তো মিসেস তাইফু অনেক বেশি রেগে যায়। তারা এক একজন এক এক রকমের কথা বলতে শুরু করে। তারপরে ইউনহি তাদের কথা শোনে না। এবার প্রিন্স তাকে জোর করে সেখানে থেকে সরায়। তখনই মিস্টার তাইফুর জ্ঞান ফিরে আসে। এটা দেখে তো তারা সবাই হাফ ছেড়ে বাঁচে। প্রিন্স খেয়াল করে ইউনহির ক্ষত থেকে আবারও রক্ত বের হচ্ছে। তখন সে বলে হার্টে চাপ দিতে অনেক শক্তির প্রয়োজন হয়, এজন্যই আমার এখান থেকে রক্তক্ষরণ হয়েছে, তুমি কি দেখছো? এখন সে মিসেস তাইফুকে বলে কেবল উনার হার্ট সচল হয়েছে, কিন্তু উনার চিকিৎসার প্রয়োজন আছে। এখন কি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? আমি কি তার চিকিৎসা করতে পারি? তখন মিসেস তাইফু বলে হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি ওনার চিকিৎসা কন্টিনিউ করতে পারো। তার এই কথা শুনে ডক্টর ই এর বেশ হিংসে হচ্ছিল। তিনি উল্টোপাল্টা কথা বলছিলেন। তখন ইউনহি বলে তাদের সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে। এখন সে মিস্টার তাইফুর চিকিৎসা করবে। তখন তারা সবাই সেখানে থেকে বেরিয়ে যায়। ইউনহির অনেক সময় লাগছিল, এই জন্য বাহিরে তারা অনেক বেশি চিন্তিত ছিল। তারা ভাবছিল ভেতরে কি না কি করছে সে। এখানে ডক্টর ই আবারও উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলতে শুরু করে ইউনহি তেমন কিছুই জানে না, না জানি সে কি করছে। এজন্য তাদের টেনশন হচ্ছিল। কিছুক্ষণ পরে সেখানে ইউনহি চলে আসে আর তাদেরকে বলে মিস্টার তাইফু এখন কথা বলতে পারবে, তারা চাইলে তার সঙ্গে গিয়ে দেখা করতে পারে। তারা সবাই যখন চলে যায় তখন ইউনহি ডক্টরের সঙ্গে একা কথা বলে। সে ডক্টরকে বলে মিস্টার তাইফুর কি অসুখ হয়েছে আমি জানি, আর তার যেই রোগটা হয়েছে সেই রোগে তিনি 2 বছর থেকে ভুগছেন, কিন্তু আপনি তো তাকে 2 বছর থেকে দেখে আসছেন, তারপরেও তার রোগের কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। এটা শুনে ডক্টর অস্থির হয়ে যায় আর বলে তাকে শুধু আমি নয়, দেশ বিদেশ থেকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কেউই তার এই অসুখ সারাতে পারেনি। তার ডক্টরের উপর একটু সন্দেহ তো ছিল, কিন্তু সে ডক্টরকে বলে এত অস্থির হবেন না, আমি তো আপনাকে দোষ দেইনি, তবে আমি এই অসুখ হয়তো সারাতে পারবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। মিস্টার তাইফুর এমন ভালো অবস্থা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এখন তারা ইউনহির কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে তোমার সঙ্গে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে তুমি মিস্টার তাইফুর খেয়াল রাখো আর তার চিকিৎসার দায়িত্ব নাও প্লিজ। এইসব কিছু বলে যখন তারা অনেক রিকোয়েস্ট করছিল তখন তো সে বলে দয়া করে আপনারা উঠুন, অবশ্যই ওনাকে আমি সারিয়ে তুলবো। এটা শুনে তো তারা অনেক খুশি হয়ে যায়। সেই দিন রাতে প্রিন্স ইউনহির কথাগুলোই ভাবছিল। তখন তার ওয়াইফ তার কাছে আসে। ঠিক তখনই বাইরে থেকে সার্ভেন্ট এসে জানায় হঠাৎ করে ইউনহির ঘাড়ে থাকা ক্ষতর ব্যথা বেড়েছে আর তার জ্বর চলে এসেছে। এটা শুনে প্রিন্স ইউজিনকে ইগনোর করে সেখানে চলে যায়। এজন্য ইউজিনের অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে প্রিন্স গিয়ে দেখতে পায় ইউনহির অনেক বেশি জ্বর এসেছে। ডাক্তার বলে তার শরীরে যে ক্ষত আছে দ্রুত সারিয়ে তুলতে হবে, এভাবে চলতে থাকলে এটা অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এটা শুনে সে বেশ চিন্তিত হয়ে যায় আর তাদের সবাইকে বের করে দিয়ে এখন সে ওই মলমটা ইউনহির ক্ষততে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছিল। ইউনহি ব্যথা পাচ্ছিল আর বলছিল দ্রুত যেন সে এটা দিয়ে দেয়। তখন সে দ্রুত ক্ষততে মলম দিয়ে ব্যান্ডেজ করে দেয়। রাজকুমার তার কেয়ার করছিল আর বলছিল যদি
যদি তার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যেন রাজকুমারকে ডাকে, কিন্তু সে বলে আর কোনো প্রয়োজন নেই, আপনি দয়া করে দ্রুত আপনার ওয়াইফের কাছে ফিরে যান। সার্ভেন্ট যখন ইউনহির জন্য ঔষধ নিয়ে ঘরে প্রবেশ করে তখন সে সার্ভেন্টকে বলে যদি কোনো সমস্যা হয় যে কোনো সময় আমাকে ডাকতে পারো। এটা বলে সে চলে যায় আর সার্ভেন্ট খুশি হয়ে তাকে বলে মনে হচ্ছে প্রিন্সের মনে আপনার জন্য জায়গা আছে। পরদিন সকালে প্রিন্স ইউনহির জন্য অপেক্ষা করছিল। ইউনহি যখন আসে প্রথমে সে তাকে জিজ্ঞাসা করে তার ক্ষত এখন কেমন হয়েছে, সে কি এখনো ব্যথা পাচ্ছে। তখন সে বলে না, এখন আমি অনেকটাই ঠিক আছি। এখন প্রিন্স তার সঙ্গে চলে যায়। ইউনজিনের তো এসব কিছু দেখে বেশ রাগ হচ্ছিল। এখন তারা মিস্টার তাইফুর বাড়িতে চলে যায়। আজকে ইউনহি মিস্টার তাইফুর অপারেশন করবে। দূর থেকে এই সব কিছু ডক্টর দেখছিল, তার মন খারাপ হয়ে যায় আর সে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল। তখনই বাহিরে থেকে কেউ একজন তার দরজায় নক করে। সে বাহিরে গিয়ে দেখতে পায় দরজার সামনে একটা চিঠি রাখা আছে। যখন সে চিঠিটা খুলে তখন সেখানে লেখা ছিল এই বিষের বোতলে কিছু বিষ আছে। যখন ইউনহির অপারেশন করা শেষ হবে তখন সে যেন ঔষধের সঙ্গে এই বিষ মিশিয়ে দেয়। এটা খাওয়া মাত্রই যখন মিস্টার তাইফু অনেক বেশি অসুস্থ হয়ে যাবে তখন সে এর ভেতরে থাকা অ্যান্টিডোট ব্যবহার করে মিস্টার তাইফুকে বাঁচাতে পারবে। তাহলে তিনি আবারও তার জীবন রক্ষক হিসেবে ক্রেডিট পেয়ে যাবে আর এখানে টিকে যাবে। এই বুদ্ধি তার বেশ ভালোই লাগে। এদিকে যখন মিস্টার তাইফুর জন্য ঔষধ তৈরি করা হচ্ছিল এবং দুজন সার্ভেন্টই কিছুক্ষণের জন্য বাইরে চলে গিয়েছিল তখন সে চুপি চুপি রান্নাঘরে যায় আর ওই ঔষধের মধ্যে কিছু বিষের গুঁড়ো মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ঔষধ মিস্টার তাইফুকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু ইউনহি কোনো একটা গন্ধ পায় আর সেই ঔষধ খেতে বারণ করে। সে ভালোভাবে এটার গন্ধ নিয়ে বুঝতে পারে এর ভেতরে কিছু একটা মেশানো আছে। এজন্য সে মিস্টার তাইফুকে এটা খেতে দেয় না আর বলে সাধারণ মানুষ এই ধরনের গন্ধ বুঝতে পারবে না, তবে আমরা যারা ডাক্তার আছি তারা এই গন্ধটা নিলেই বুঝতে পারি। আমার মনে হয় কেউ একজন আপনার ক্ষতি করতে চাইছে, তাই আপনি দয়া করে আমার সঙ্গে কিছু অভিনয় করুন। মিস্টার তাইফু তখন রাজি হয়ে যায়। এদিকে বাহিরে তারা সবাই অপেক্ষা করছিল। তখনই সেখানে সেই ডাক্তার আসে আর বলে এতক্ষণ ভেতরে সে কি করছে, আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে। ঠিক সেই সময় ইউনহি বাহিরে এসে বলে হঠাৎ করে কি যেন হয়ে গিয়েছে, মিস্টার তাইফুর মুখ থেকে ফেনা উঠছে, কোনো একটা সমস্যা হয়েছে, দয়া করে তাকে দেখুন। এটা শুনে তারা অস্থির হয়ে ভেতরে প্রবেশ করে আর সে একটু মুচকি হাসে। এটা আবার প্রিন্স খেয়াল করে। তারা সবাই ভেতরে গিয়ে দেখতে পায় মিস্টার তাইফুর অবস্থা খারাপ, তার জ্ঞান ফিরছে না আর তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সেখানে বসে বসে এখন ডক্টর মিসেস তাইফুকে জিজ্ঞাসা করতে থাকে যে মিস্টার তাইফুকে কি কি ঔষধ খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত। যখন তিনি ঔষধগুলোর নাম বলেন তখন মান্ডালা নামে একটা ঔষধের নাম বলেন। সেই নাম শুনে ডক্টর বলে ওঠে এই মান্ডালা নামক ঔষধটা অনেক বিষাক্ত, তিনি তাকে এটা কেন খাইয়েছেন। তাহলে কি ইউনহি মিস্টার তাইফুকে মেরে ফেলতে চায়, এটা বলে তিনি দোষ দিতে শুরু করেন। এটা শুনে মিসেস তাইফু তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ডক্টর তাকে আবারও বলে তুমি তাকে যেই ধরনের ওষুধ খাইয়েছো এটা তো পয়জনাস ঔষধ। ইউনহি ডক্টরকে বলে আপনি কিভাবে শিওর যে মান্ডালা নামক ঔষধের কারণেই ওনার বিষক্রিয়া হয়েছে। সাইড থেকে ইউনজিনও ডক্টরের পক্ষ নিয়ে কথা বলছিল। এই বিষয়টা খেয়াল করে ইউনহি বেশ অবাক হয়ে যায়। তখন মিস্টার তাইফুর মেয়ে অনেক বেশি রেগে যায় আর ইউনহিকে যা তা বলতে শুরু করে। তার মনে হচ্ছিল ইউনহি হয়তো তার বাবার ক্ষতি করার চেষ্টা করছে। পাশে থেকে প্রিন্সেস ইউনহির হয়ে কথা বলে আর বলে আমার বিশ্বাস সে মিস্টার তাইফুর কোনো ক্ষতি করেনি। ইউজিনও তাকে শান্ত হতে বলে কিন্তু সে একদমই শান্ত হয় না, তাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়। মিসেস তাইফু এখন সেখানে কান্নাকাটি শুরু করে আর ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তার হাজবেন্ডকে অ্যান্টিডোট দিয়ে বাঁচায়। ডক্টর তখন বলে হ্যাঁ এটার অ্যান্টিডোট আমার কাছে আছে। তিনি এখন তার সার্ভেন্টকে বলে আমার ঘর থেকে আমার ওষুধের বাক্সটা নিয়ে এসো। ইউনহি আবারও ডাক্তারকে জিজ্ঞাসা করে আপনি কি শিওর যে আপনার অ্যান্টিডোট দিলে মিস্টার তাইফু সুস্থ হয়ে যাবে। ডাক্তার তখন বলে অবশ্যই আমি শিওর, 50 বছর থেকে আমি ডাক্তারি করছি আর আমি জানবো না এটার অ্যান্টিডোট কি। পাশে থেকে ইউজিন বারবার ইউনহিকে বলছিল সে যেন তার ভুল স্বীকার করে নেয়, তাহলে হয়তো তারা তাকে মাফ করে দেবে, কিন্তু সে চুপচাপ এই সব কিছু দেখছিল। সে ডক্টরকে আরো বেশ কিছু প্রশ্ন করে এবং শিওর হয়ে যায় যে সেই পয়জনটা আসলে ডাক্তারই দিয়েছে, কারণ ডাক্তার অনেক বেশি গর্ববোধ করছিল আর সে শিওর ভাবে বলছিল যে তার কাছে অ্যান্টিডোট আছে। তখন ইউনহি বলে ওঠে মিস্টার তাইফু এখন আপনি জেগে উঠতে পারেন, আমরা আসল কালপ্রিটকে ধরে ফেলেছি যে আপনাকে পয়জন দিতে চেয়েছিল। এটা শোনা মাত্রই মিস্টার তাইফু জেগে ওঠে। এটা দেখে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় আর ডাক্তার ভীষণ ভয় পেয়ে যায়। এই সবকিছুর পেছনে যে ডাক্তারেরই হাত ছিল, প্রিন্সও এই বিষয়টা নিয়ে একটা লজিক দেখায় আর সে ইউনহির পাশে দাঁড়ায়। এখন মিস্টার তাইফু অনেক বেশি রেগে যায় আর ডাক্তারকে বলে আমি ভাবতেই পারিনি যে এতদিন থেকে তুমি আমাকে পয়জন দিয়ে আসছো।
ডাক্তার তো এটা স্বীকারই করছিল না, তিনি বারবার বলছিলেন না না আমি এরকম কিছু করিনি, আমি তো তোমাদের কথার প্রেক্ষিতে কথাটা বলেছি, আমি শুধু বলেছি যদি সে মান্ডালা নামক ঔষধ ব্যবহার করে থাকে তাহলে এটার অ্যান্টিডোট আমার কাছে আছে। তাদের এসব কথার মাঝে সেই অ্যান্টিডোট নিয়ে সার্ভেন্টটা হাজির হয়। তখন সে বলে ও তাই নাকি। এখন ইউনহি ঔষধের বাটি নিয়ে এসে রাজকীয় ডাক্তারকে চেক করে দেখতে বলে যে এর ভেতরে যে পয়জনটা মিশানো আছে সেইটা ডাক্তার ই এর নিয়ে আসা অ্যান্টিডোটেরই পয়জন কিনা। তখন তিনি চেক করে জানান হ্যাঁ এর ভেতরে বিশেষ এক ধরনের পয়জন মেশানো আছে, আর এইটার অ্যান্টিডোটই হলো ডক্টর ই এর নিয়ে আসা এই পয়জনটা। তিনি বারবার দুইটা পয়জন এবং অ্যান্টিডোট ভালোভাবে চেক করে দেখছিলেন। ডাক্তার বলেন এটা এমন এক ধরনের পয়জন যেটা খেলে সাথে সাথে মানুষের মৃত্যু হয় না, এটা শুধুমাত্র মানুষকে অজ্ঞান করে দেবে। আবার যখন এই অ্যান্টিডোট খাওয়ানো হবে তখন সে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। এখন ইউনহি তাদের সবাইকে প্রমাণ করে দেয় যে সে নির্দোষ আর ডক্টর ই হলো আসল দোষী। এটা শুনে তো তারা সবাই অনেক রেগে যায়, আর ডক্টর ই তাদের সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলতে থাকে আমি এটা ইচ্ছে করে করিনি। আমি যখন আজকে বের হচ্ছিলাম তখন কেউ একজন আমার দরজার সামনে একটা চিঠি রেখে গিয়েছিল আর ইচ্ছে করে আমাকে এটা করতে বাধ্য করেছে, কারণ আমি চাইনি এই চাকরিটা হারাতে। এটা শুনে তখন প্রিন্স অনেক রেগে যায় আর বলে আমাকে সেই চিঠি দেখাও প্রথমে। তখন সে প্রমাণ হিসেবে যখন সেই চিঠিটা প্রিন্সকে দেখায় তখন পাশে থাকা ইউনজিন অনেক ভয় পেয়ে যায় আর চিন্তিত হয়ে যায়। আসসালামু আলাইকুম, আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেন করতে চলেছি। এর আগের পার্টে দেখেছিলেন ইউনজিনের লেখা চিঠি ধরা পড়ে যায়, এজন্য সে অনেক ভয় পেয়ে যায়। এর পরবর্তীতে কি হয়েছে চলুন তা দেখার জন্য কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি প্রিন্স সেই চিরকুট চেক করে অনেক রেগে যায় ডক্টরের উপর আর তাকে বলে আপনার সাহস কি করে হলো আমার স্ত্রী ইউনজিনকে এইসব কিছুর জন্য দোষ দেওয়ার। ডক্টর তখন কাঁদতে কাঁদতে বলে আমি মোটেও তাইফুকে মারতে চাইনি, আমি তার 2 বছর থেকে চিকিৎসা করে আসছি, কেন আমি তাকে মারতে চাইবো। ইউনহি তাকে বলে মিস্টার তাইফু 2 বছর আগে যখন অসুস্থ হয়েছিলেন তখন তার অবস্থা এতটা খারাপ ছিল না, এই 2 বছরে ধীরে ধীরে তার অবস্থা এত খারাপ হয়েছে। রাজকীয় ডাক্তারও একই কথা বলে, তিনি বলেন আমি যখন প্রথম তাইফুকে দেখেছিলাম তখন তিনি আসলেই এতটা সিরিয়াস অসুস্থ ছিলেন না, ধীরে ধীরেই হয়তো কিছু একটা হয়েছে। এই 2 বছর ধরে তাকে যে পেইন কিলার দেওয়া হয়েছিল সেই ওষুধটা আমাকে দেখান। তখন মিসেস তাইফু তাকে সেই ঔষধ দেখায়। এটা দেখে তখন রাজকীয় ডাক্তার বলে এটা তো খুবই ক্ষতিকর, এটা খাওয়ার কারণে ধীরে ধীরে তার অবস্থা এতটা খারাপ হয়েছে। এটা শুনে তো তারা 3 জনই ভীষণ রেগে যায়। মিস্টার তাইফু, মিসেস তাইফু আর তার মেয়ে ডাক্তারের উপরে প্রচন্ড রেগে যায় আর বলে এক্ষুনি তাকে এখানে থেকে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হয়। মিসেস তাইফু এখন ইউনহিকে রিকোয়েস্ট করে বলে যেহেতু সে তার হাজবেন্ডকে এতটা সারিয়ে তুলেছে এজন্য সে যেন পরবর্তীতে তার হাজবেন্ডকে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করে তোলে। একই সাথে তার হাজবেন্ডের প্রাণ বাঁচানোর জন্য সে তার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। সেখানে থাকা প্রিন্সেসও তার কাছে থেকে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। ইউনহি তাদের সবাইকে ক্ষমা করে দেয় আর এভাবে তার সামনে ছোট হতে বারণ করে। ইউনহি তাদেরকে অ্যাটেনশন করতে বারণ করে, সে বলে আমি তার সার্জারি করেছি আর একটা সার্জারি বাকি আছে সেটাও আমি করব। এরপরে আশা করি উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। এটা শুনে তো তারা অনেক খুশি হয়ে যায়। তার এমন জাদুকরী চিকিৎসা দেখে রাজকীয় চিকিৎসকও অনেক বেশি অবাক ছিল, তিনি তার প্রেসক্রিপশন দেখতে চায়। তখন সে তাকে অনুমতি দেয়। ইউনজিন এখন তার বোনের কাছে যায় আর তার বোনের কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে আবারও ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করো। তখন তার বোন অবাক হয়ে বলে তুমি প্রত্যেকবারই আমাকে ভুল বুঝো, এবার দয়া করে তোমরা দুজন একটু বাইরে যাও, আমি মিস্টার তাইফুর অপারেশনের জন্য প্রস্তুতি নেব। যখন তারা দুজন বাহিরে বেরিয়ে যায় তখন প্রিন্স বাহিরে গিয়ে ইউনজিনের উপরে অনেক রেগেছিল। সে ইউনজিনকে জিজ্ঞাসা করে সেই চিঠি তুমি লিখেছো তাই না, কারণ তুমি যেই পেপারে চিঠিটা লিখেছো সেই পেপার একমাত্র তোমাকেই আমি গিফট করতাম, আর ওই কাগজটাও অনেক বেশি দামি ছিল, সাধারণ কেউ এটা কিনতে পারবে না, আর এই হাতের লেখাও তোমার, তাহলে তুমি এসব কি করে বেড়াচ্ছ। ইউনজিন তখন তাকে বলে ওটা আমার হাতের লেখা নয়, আমি এসব কেন লিখবো, আমার বোনকে আমি কেন ফাঁসাবো। আমি শুনেছি মিস্টার তাইফু ওই একই রকমের পেপার পছন্দ করে, আর এটা তো তার প্যালেসেই পাওয়া গিয়েছে, হতে পারে এটা তার প্যালেস থেকেই নেওয়া। আমি আমার বোনের এত বড় ক্ষতি করব, তুমি জানো না ছোটবেলা থেকে আমি আমার বোনকে কতটা ভালোবাসি। এটা বলে সে কান্না শুরু করে। তখন রাজকুমার তাকে বিশ্বাস করে আর বলে ঠিক আছে এবারের মতো আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু আশা করছি তুমি এই ধরনের কাজ করনি। এটা বলেই রাজকুমার সেখানে থেকে চলে যায়। এদিকে ইউনহি মিস্টার তাইফুর অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে তার অপারেশন শুরু করে। এদিকে বাহিরে তারা সবাই অনেক টেনশন করছিল। কয়েক ঘন্টা পরে অপারেশন শেষে ইউনহি বেরিয়ে আসে আর তাদেরকে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আর কোনো রিস্ক নেই, মিস্টার তাইফু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা শুনে তো তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়। প্রিন্স যখন এসব কিছু শুনে তখন সে মনে মনে ভাবতে থাকে এতদিন সে ইউনহিকে আসলে ভুল বুঝেছে। ইউনহি তো আসলে মানুষের উপকার করতে চায়, মানুষের ভালো চায়, তার মন মানসিকতা অনেক ভালো। তার বোন যে সাকসেসফুল হয়েছে এইসব কিছু দেখে তো ইউনজিন অনেক ভয় পাচ্ছিল, কারণ দাদিমা তার বোনকে একটা উইশ দিয়েছিল, সে নিশ্চয়ই এবার সেই উইশে বড় কিছুই চাইবে,
এজন্য সে তার বোনের সঙ্গে বাইরে গিয়ে দেখা করে আর তাকে বলে, আমি তো মনে করেছিলাম তুমি মিস্টার তাইফুকে বাঁচাতে পারবে না, এখন তো দেখছি তুমি সত্যি অনেক দৈবিক জাদু জানো। এত ভালো চিকিৎসা তুমি কখন থেকে শিখলে? যাই হোক, তুমি যখন তাকে বাঁচিয়েই নিয়েছো তখন এটা ভালোভাবে জেনে রাখো, তুমি যতই যাই করো না কেন প্রিন্সের মন তুমি কখনোই পাবে না, সে শুধু আমাকেই পছন্দ করে। ইউনহি তখন তাকে বলে, প্রিন্সের মন আমার পাওয়ার দরকার নেই, ওইটা তুমি নিয়ে বসে থাকো। আর ডক্টর ই এর মাধ্যমে বিষ দিয়ে যে তুমি তাকে ফাঁসিয়েছো এটা আমি খুব ভালো করেই জানি। এটা শুনেও তার বোন ইয়ুনজিন একটু ভয় পায় না। সে বলে, এসব কিছু আমি করিনি, আর প্রিন্স আমার উপরে বিশ্বাস রেখেছে, প্রিন্স জানে আমি এসব করিনি। তবে তুমি যাই করে নাও না কেন তুমি কখনোই এই রাজ্যের রানী হতে পারবে না, সেই আসন শুধুমাত্র আমার। তখনই একজন সার্ভেন্ট এসে তাদেরকে জানায় ইয়ুনহিকে দাদিমা তার রাজসভায় ডেকেছে। এটা শুনে তো তারা দুজনই অনেক অবাক হয়ে যায়। সার্ভেন্ট বলে, দাদিমা ইয়ুনহির জন্য গিফট পাঠিয়েছে, যেহেতু ইয়ুনহি মিস্টার তাইফুকে সুস্থ করেছে এজন্য দাদিমা খুশি হয়ে ইয়ুনহির জন্য সিল্কের পোশাক আর অনেক গহনা উপহার হিসেবে পাঠিয়েছে। তিনি বলেছেন এই সবকিছু পরে রেডি হয়ে আগামীকালকে যেন তিনি দাদিমায়ের পার্টিতে উপস্থিত হয়। দাদিমা কালকে একটা উৎসবের আয়োজন করেছে, তার জন্য যে দাদিমা সিল্কের পোশাক আর এত গহনা উপহার হিসেবে পাঠিয়েছে এই সবকিছু শুনে তো ইয়ুনজিনের অনেক হিংসে হচ্ছিল। ইয়ুনহি তার বাজে কোনো কথা না শুনে সেখানে থেকে ঘরে ফিরে যায়। প্রাসাদে ফিরে দেখতে পায় রাজকুমারের সামনে সেখানে দাদিমা ইয়ুনহির জন্য অনেকগুলো উপহার পাঠিয়েছে, গহনা এবং পোশাক। সেখানে দাদিমায়ের হয়ে একজন রাজকীয় বার্তা পাঠাতে আসে। সে রাজকুমারকে বলে, রাজকীয় ডাক্তার গিয়ে দাদিমাকে সবকিছু খুলে বলেছে, তিনি সবকিছু জানার পরে অনেক খুশি হয়েছেন এবং ইয়ুনহির জন্য এই সব উপহার পাঠিয়েছেন। আগামীকালকে রাজসভায় একটা পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে দাদিমা তাদের সবাইকে দাওয়াত দিয়েছে এবং স্পেশাল ভাবে ইয়ুনহিকে এই পোশাক পরে যেতে বলেছে। এখন তারা তিনজনই দাদিমায়ের রয়্যাল দাওয়াত গ্রহণ করে। বার্তাবাহক তাকে আরো বলে, দাদিমা বলেছে সেই প্রাসাদে সবার আগে যেন ইয়ুনহি আর প্রিন্সেস তার সঙ্গে গিয়ে দেখা করে, কারণ ইয়ুনহিকে রয়্যাল কনকুবাইন হিসেবে সেখানে সম্মান দেওয়া হবে। এসব কিছু শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। আর পেছন থেকে ইয়ুনজিনের অনেক হিংসে হচ্ছিল, এতগুলো গিফট দেখে তার অনেক খারাপ লাগছিল, কারণ সে কোনো গিফট পায়নি। তিনি চলে যাওয়ার পরে ইয়ুনজিন এখন তার বোনকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। তখন তার বোন ইয়ুনহি বলে, আমি জানি তুমি মন থেকে আমাকে অভিনন্দন জানাচ্ছ না, তুমি শুধু মুখে মুখেই বলছো। তখন সে আবার রাজাকে গিয়ে বলে, দেখো আমার বোন আমার সঙ্গে কেমন করছে। রাজকুমারও এখন ইয়ুনহির পক্ষ নিয়েই কথা বলে আর তাকে বলে, তুমি দয়া করে একটু চুপ করো। রাজকুমার যে তার পক্ষ নিয়ে কথা বলছে এটা দেখে তো সে বেশ অবাক হয়। ইয়ুনহি এখন তার সব উপহারগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। সে চলে যাওয়ার পর প্রিন্স ইয়ুনজিনকে বলে, এখন থেকে তুমি রয়্যাল কনকুবাইনের কাছে থেকে দূরে দূরে থেকো, তার সঙ্গে এত বেশি মেশার দরকার নেই, সে তোমাকে সহ্য করতে পারে না। এটা বলে রাজকুমার তাকে সান্ত্বনা দেয়। রাতে ইয়ুনজিনের অনেক বেশি হিংসে হচ্ছিল, এজন্য সে তার সার্ভেন্টের মাধ্যমে ইয়ুনহির ঘরে থাকা সকল পোশাক পুড়িয়ে ফেলার অনুমতি দেয়। সে চাইছিল না আগামীকালকে ইয়ুনহি সেই রয়্যাল পোশাকগুলো পরে রয়্যাল পার্টিতে উপস্থিত হতে পারুক। এজন্য তার সার্ভেন্টরা লুকিয়ে সেই ঘরে আগুন দিয়ে দেয়। ইয়ুনহির পাশের ঘরে আগুন লেগেছে এটা দেখে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে বাইরে আসে আর দেখতে পায় তার যেই ঘরে দাদিমায়ের দেওয়া সকল উপহার রাখা ছিল সেই ঘরে আগুন দেওয়া হয়েছিল আর রাজকুমার কোনো মতে সেই আগুনটা নিভিয়েছে। রাজকুমার জানায় ভেতরে থাকা সকল উপহার এখনো সুরক্ষিতই আছে। ইয়ুনহি দেখতে পায় রাজকুমারের হাত পুড়ে গিয়েছে, এটা দেখে সে তাকে নিজের ঘরে সঙ্গে করে নিয়ে যায় আর তার হাতে মলম লাগিয়ে দিতে শুরু করে। যখন সে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল তখন প্রিন্স তাকে বলছিল, আজকে যদি দাদিমায়ের দেওয়া সব উপহারগুলো পুড়ে যেত তাহলে ইয়ুনহির অবশ্যই শাস্তি পেতে হতো। এটা শুনে ইয়ুনহি রেগে যায়, সে আর তাকে মলম লাগিয়ে দেয় না আর তাকে বলে, ও আচ্ছা, তাহলে এটার জন্য এখন আপনি আমাকে দোষারোপ করবেন আর আপনি চান আমি শাস্তি পাই? দাদিমা ভালোবাসে আমাকে এত দামি উপহার দিয়েছে, সেগুলো আমি কেন পোড়াবো? আর এই প্রাসাদে তো অনেকগুলো রুম আছে, এতগুলো রুম থাকতে ওই রুমেই কেন আগুন লাগবে? আর আমি আমার নিজের জিনিস কেন আগুন লাগাবো? আপনি ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখুন, এটা আবার ইয়ুনজি করেনি তো? এটা শুনে রাজকুমার রেগে যায় আর বলে, সে কেন এসব কিছু করতে যাবে, সে তো তোমার বোন হয়। ইয়ুনহি তখন বলে, আজকে মনে হয় আপনি ভালোভাবে খেয়াল করেননি যে আমার এসব উপহারের দিক থেকে ইয়ুনজিন আজকে চোখ সরাতেই পারছিল না, সে হয়তো হিংসে করে এইসব কিছু করেছে। আর মিস্টার তাইফুকেও যে বিষ দিয়েছিল ডক্টরের মাধ্যমে সে আর কেউ নয়, আপনারই সুন্দরী ওয়াইফ ইয়ুনজিন। দয়া করে ইনভেস্টিগেট করে দেখুন। রাজা যখন এটা বিশ্বাস করতে চাইছিল না তখন সে ওখানে থেকে দূরে গিয়ে বসে আর বলে, ঠিক আছে, তাহলে আপনি এই দুইটা বিষয় নিয়ে ইনভেস্টিগেট করে দেখুন। যদি এখানে ইয়ুনজিনের বদলে অন্য কারোর নাম উঠে আসে তাহলে আমি মেনে নেব যে সে এটা করেনি। রাজকুমার তখন বলে, ঠিক আছে, আমি অবশ্যই ইনভেস্টিগেট করে দেখব। এখন সে শুয়ে পড়তে চায় আর রাজকুমারকে এখানে থেকে চলে যেতে বলে। তখন রাজকুমার তার কাছে গিয়ে বলে, তুমি কি আসলেই আগের ইয়ুনহি? কারণ আগের ইয়ুনহি তো কখনোই আমাকে বারণ করতো না, সে বরং চাইতো কিভাবে আমি তার কাছাকাছি যাব, আর তুমি আমাকে বের করে দিচ্ছ। তখন সে একটু ঘাবড়ে যায় আর বলে, আমি কেন অন্য কেউ হতে যাব, আমি তো ইয়ুনহি। আগে তুমি অনেক
অনেক বিরক্তিকর ছিলে আর অনেক বেশি চঞ্চল ছিলে, কোনো কথা বুঝতে চাইতে না। কিন্তু এখন দেখছি হঠাৎ করে তুমি এত বেশি ভালো চিকিৎসা শিখে গিয়েছো, একই সাথে তুমি শান্ত হয়ে গিয়েছো, বুদ্ধিমতীও হয়ে গিয়েছো, আর অন্যের উপকারও করো। তুমি তো এত সাহসী আগে কখনোই ছিলে না। তখন সে বলে, আমার মধ্যে এই সবকিছুই ছিল, কিন্তু আপনি কখনোই আমার মধ্যে এসব কিছু দেখার চেষ্টা করেননি। আপনি তো শুধুমাত্র আমার বোনের প্রেমে পাগল ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি এখন এত পরিবর্তন হচ্ছেন কেন? আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন নাকি? আপনি চাইলে আমরা সবকিছু ঠিক করে নিতে পারি। এটা শুনে রাজকুমার রেগে বলে, কোনো দরকার নেই, আমার জন্য ইয়ুনজিনই যথেষ্ট। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে তার সেনাপতিকে হুকুম করে, প্রাসাদে যে 2টা ঘটনা ঘটেছে সেই 2টা ঘটনার ব্যাপারে যেন ইনভেস্টিগেশন করা হয়। মিস্টার তাইফুর সমস্যা এবং আজকে যে প্রাসাদে আগুন লেগেছে এই ব্যাপারটা যেন ইনভেস্টিগেশন করা হয়। এটা বলে সে তার সেনাপতিকে হুকুম করলে তার সেনাপতি সেটা ইনভেস্টিগেশন শুরু করে। সে শুধু মনে মনে বলছিল, এই সবকিছুর পেছনে যেন ইয়ুনজিনের কোনো হাত না থাকে। আজকে দাদিমায়ের প্রাসাদে অনুষ্ঠানের দাওয়াত ছিল, সেখানে যাওয়ার জন্য ইয়ুনজিন অনেক সুন্দর একটা পোশাক পরে রেডি হয়। এটা অনেক দামি একটা পোশাক। সে বলছিল, আজকে আমার এই পোশাকের সঙ্গে তার পোশাকের কোনো তুলনাই হবে না, ইয়ুনহিকে আমার কাছে বরং দেখতে অসুন্দরী লাগবে। এটা বলে সে রাজপ্রাসাদে যায় এবং রাজকুমারের সঙ্গে দেখা করে অনেক সুন্দরভাবে ঘুরে তাকে দেখায় আর বলে, আমাকে কেমন লাগছে দেখতে? রাজকুমার বলে, সুন্দর লাগছে। কিছুক্ষণ পরেই সেখানে ইয়ুনহি সিল্কের পোশাক পরে হাজির হয়। তাকে দেখে তো রাজকুমার নিজের চোখ সরাতেই পারছিল না। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এমনকি তার এই সিল্কের পোশাক দেখে তো ইয়ুনজিনও অনেক অবাক হয়ে ভাবতে থাকে, এই পোশাক তো আমি পুড়িয়ে ফেলেছিলাম, তাহলে এই পোশাক সে কোথায় পেল? ইয়ুনহি এখন বলে, আমাকে দেখতে কেমন লাগছে? তখন রাজকুমার তাকে বলে, যদিও এই পোশাক অনেক বেশি দামি, এই পোশাক পরলে যে কাউকে সুন্দর লাগবে, এজন্য তোমাকে দেখতে একটু সুন্দর লাগছে। তখন সে একটু খুশি হয় আর ইয়ুনজিনকে বলে, তুমি এত অবাক কেন হয়েছো? মনে হচ্ছে এই পোশাকে আমাকে দেখে তুমি খুশি হওনি। তখন ইয়ুনজিন বলে, না, আমি আসলে শুনেছিলাম কিছুদিন আগে নাকি প্রাসাদে আগুন লেগেছিল আর সেখানে নাকি তোমার উপহারগুলো পুড়ে গিয়েছিল, এজন্য আমি একটু অবাক হয়েছি। তখন সে বলে, আনফরচুনেটলি আমার একজন দাসী এসে আমাকে আগেই খবর দিয়েছিল, এজন্য সেই আগুনে সবকিছু পুড়ে যায়নি, অনেক কিছুই বেঁচে গিয়েছে। যাই হোক, এসব কথা শেষে এখন তারা 3জন মিলে দাদিমায়ের প্যালেসে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পরে দাদিমায়ের সার্ভেন্ট তাদেরকে বলে, দাদিমা এখন শুধুমাত্র রয়্যাল কনকুবাইন অর্থাৎ ইয়ুনহি আর প্রিন্সকে ভেতরে যেতে বলেছে, বাকি সবাইকে রাজসভায় যেতে বলেছে। এটা শুনে ইয়ুনজিনের একটু খারাপ লাগে। তখন প্রিন্স তাকে বলে, তুমি তাহলে রাজসভার অনুষ্ঠানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো, আমি আসছি। এটা বলে তারা 2জন দাদিমায়ের সঙ্গে দেখা করার জন্য প্যালেসের ভেতরে প্রবেশ করে আর ইয়ুনজিনের অনেক রাগ হয়। এদিকে রাজসভায় ইয়ুনজিন এর মাকে দেখি। তিনি অনেক খুশি ছিলেন, কারণ তিনি মনে করছিলেন আজকে হয়তো তার মেয়েকে এই রাজ্যের রানী হিসেবে ঘোষণা করা হবে, এজন্যই এত আয়োজন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ুনজিন চলে আসে। তাকে একা দেখে তিনি জিজ্ঞাসা করে, তুমি এখানে একা কেন, প্রিন্স কোথায়? তখন সে তার মাকে বলে, দাদিমা রাজা এবং ইয়ুনহিকে আলাদাভাবে ডেকেছে আর আপনার সঙ্গে আমার একটু কথা আছে। এটা বলে সে তার মায়ের সঙ্গে বাহিরে সাইডে কথা বলতে যায়। যখন সে তার মাকে সবকিছু খুলে বলে আর বলে আজকে দাদিমা তাকে ওখানে ডেকেছে কারণ দাদিমা তাকে পুরস্কৃত করতে চায়, ইয়ুনহি হয়তো আজকে পুরস্কার হিসেবে এই রাজ্যের রানী হতে চাইবে। তখন তার মা তাকে টেনশন করতে বারণ করে আর বলে, ইয়ুনহি অনেক বোকা একটা মেয়ে, সে অতটাও চালাক না, আমি জানি আমাদেরকে কি করতে হবে। এটা শুনে সে একটু খুশি হয়। এইদিকে তারা 2জন যখন দাদিমায়ের সঙ্গে গিয়ে দেখা করে তখন দাদিমা অনেক বেশি খুশি হয় আর ইয়ুনহিকে তার কাছে ডাকে। তিনি ইয়ুনহিকে আদর করে বলেন, তুমি বলো তুমি কি চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার কাছে একটা উইশ চেয়েছিলে আর আমিও আজকে আমার কথা রাখবো। পাশে থেকে প্রিন্স মনে মনে ভাবছিল সে আর কি বা চাইবে, সে হয়তো আমাকেই চাইবে, কিন্তু হয় তার উল্টো। ইয়ুনহি দাদিমাকে বলে বসে, আমি কনকুবাইন হতে চাই না, আমি প্রিন্সের কাছে থেকে ডিভোর্স চাই। এটা শুনে তো তারা দুজনে অনেক চমকে যায়। দাদিমা জিজ্ঞাসা করে সে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন নিল। তখন ইয়ুনহি বলে এই সিদ্ধান্ত সে হঠাৎ করে নেয়নি, বরং অনেক ভেবেচিন্তে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। কারণ সে জানতে পেরেছে প্রিন্সের মনে তার জন্য কোনো জায়গা নেই। প্রিন্স শুধুমাত্র তার ছোট বোনকেই ভালোবাসে, সে শুধু ইয়ুনজিনকেই ভালোবাসে। তাই সে আর এভাবে বন্দী হয়ে থাকতে চায় না, সে এই সম্পর্ক থেকে মুক্ত হতে চায়। সে দাদিমাকে রিকোয়েস্ট করে যেন দাদিমা তার এই কথাটা রাখে, কিন্তু দাদিমা তাকে বলে, তোমার যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকতো তাহলে হয়তো আমি সেটা রাখতে পারতাম, কিন্তু তোমার এই অনুরোধ এবং এই উইশ আমি রাখতে পারছি না। ততক্ষণে প্রিন্সের চোখে মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ বসে গিয়েছিল। দাদিমা তাকে ভালোভাবে বুঝিয়ে বলে, এটা সঠিক সময় নয়, আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে আরো 1000 বার ভাবতে হবে।
এখন তুমি আমার পাশে বসো, এই ব্যাপারে পরে আলোচনা করব। এটা বলে দাদিমা রাজকুমারকে আচ্ছা করে শাসন করে দেয়। দাদিমায়ের কোমরে অনেক ব্যথা হচ্ছিল, তিনি ঠিকভাবে বসে থাকতে পারছিলেন না। এই জন্য তারা দাদিমায়ের কোমরে একটা বালিশ দেয় আর তাকে শুইয়ে দেয়। দাদিমা বলে, এখন আমার অনেক বয়স হয়েছে, এজন্য আমার কোমরে ব্যথা করে, এটা স্বাভাবিক। ইউনহি দাদিমাকে প্রতিদিন ব্যায়াম করতে বলে। দাদিমা বলে, ওইসব কিছু আমি পারবো না। তখন ইউনহির মাথায় একটা মজার বুদ্ধি আসে। সে দাদিমাকে বলে, আমি আপনাকে একটা মজার নাচ শিখিয়ে দিব। আপনি আনন্দের ছলে নাচ করতে করতেই ব্যায়াম করতে পারেন। যদি প্রতিদিন কিছু সময় করে আপনি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনার কোমরের ব্যথা চলে যাবে। দাদিমা জানতে চায় এটা আবার কি ধরনের নাচ। তখন সে বলে, এই নাচের নাম হলো সাবজেক্ট 3। এই নাচটা নাচতে হলে আমার কিছু মিউজিক লাগবে। আর ওই যে প্রিন্সকে দেখছো, সে অনেক সুন্দর মিউজিক বাজাতে পারে, তাকে দিয়ে মিউজিক বাজিয়ে তুমি আমাকে নাচ করে দেখাও। তখন ইউনহি প্রিন্সকে সঙ্গে করে নিয়ে যায় আর একটা গিটার নিয়ে আসে। এখন সে তাকে বলে গিটার বাজাতে। প্রিন্স তাকে পার্সোনালি সাইডে গিয়ে জিজ্ঞাসা করে, সে একটু আগে দাদিমায়ের সঙ্গে যে কথা বলল সেটা কি সত্যি? তখন ইউনহি তাকে বলে, হ্যাঁ সত্যি। তখন প্রিন্স জিজ্ঞাসা করে, কিন্তু কেন? আমার মতো একজন প্রিন্সেসের বউ হয়েও কি তুমি সুখী না? তখন সে বলে, তোমাকে আমি আগে পছন্দ করতাম, কিন্তু এখন পছন্দ করি না। আর তাছাড়াও আমি তো তোমাদের পথের কাটা, আমি যদি সরে যাই তাহলে তুমি আর আমার বোন তো সুখী থাকতে পারবে, তাই না? এটা বলে সে আবারও দাদিমায়ের কাছে রওনা দেয়। কিন্তু তার এই কথা শুনে প্রিন্সের বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করছিল। সে বলছিল, আমার তো খুশি হওয়ার কথা ছিল, তাহলে আমার এমন কেন হচ্ছে? ইউনহি এখন রাজকুমারকে বলে গিটার বাজাতে। সেই গিটারের তালে তালে নিচে দাদিমাকে দেখাবে। এদিকে প্রিন্স এর বাবা মা অর্থাৎ এই রাজ্যের রাজা এবং রানী দাদিমায়ের কক্ষে যাওয়ার জন্য পৌঁছে যায়। যখন তারা বাহিরে ছিল তখনই তারা অনেক সুরেলা একটা মিউজিক শুনতে পায়, যেটা শুনে রাজার অনেক ভালো লাগে। এদিকে প্রিন্স মিউজিক বাজাচ্ছিল আর ইউনহি নাচ করছিল। এটা দেখে তো দাদিমায়ের অনেক ভালো লাগে, তিনি অনেক খুশি হয়ে যান। দূর থেকে ইউনহির নাচ দেখে তো রাজার অনেক বেশি ভালো লাগে। তিনি বলেন, এই নাচটা খুবই ইন্টারেস্টিং, এরকম নাচ এর আগে আমি কখনো দেখিনি। রাজা এবং রানীকে দেখে তারা দুজনেই স্বাগত জানায়। এখন রাজা তাকে জিজ্ঞাসা করে, এটা কি ধরনের নাচ? ইউনহি তখন বলে, এই নাচের নাম হলো সাবজেক্ট 3। এটার নাম শুনে রাজা অনেক বেশি অবাক হয় আর বলে, এই ধরনের নাচের নাম আমি এর আগে কখনো শুনিনি। নাচও যেমন ইন্টারেস্টিং, এটার নামও তেমন ইন্টারেস্টিং, কিন্তু আমি মনে হয় শেষ সময় চলে এসেছি, আরেকবার আমাকে নেচে দেখাও। এটা শুনে তো ইউনহি একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। তখন রানীমা রাজাকে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, দ্রুত রাজসভাতে চলুন, এসব না হয় পরে একদিন হবে। দাদিমা এখন তাদের সবাইকে বিদায় দেয় এবং রাজসভায় যেতে বলে। দাদিমায়ের কথা অনুযায়ী তারা দুজন রাজসভায় চলে যায়। কিছুক্ষণ পরে সেই রাজসভায় রাজা এবং রানী উপস্থিত হয়। রাজা এবং রানীকে দেখে তারা সবাই স্বাগত জানায়। সম্মানের সঙ্গে রাজা এবং রানীকে তারা সবাই বরণ করে নেয়। আর রাজা রানীও তাদের সবার সঙ্গে একসঙ্গে টোস্ট করে ড্রিঙ্কস করে। এখন আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সেখানে অনেক মেয়েরা আসে আর সুন্দর সুন্দর নাচ দেখায়। তাদের নাচ দেখে তো ইউনহি অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। যখন তাদের সবার নাচ শেষ হয়ে যায় তখন ইউনজিন রাজাকে রিকোয়েস্ট করে বলে, আমি আপনার জন্য একটা নাচ প্রস্তুত করেছি, নাচ করে দেখাতে চাই। এটা শুনে তো রাজা খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তুমি নাচ করে দেখাও। তখন ইউনজিন তাদের সবার সামনে অনেক সুন্দর করে নাচ করছিল। তার নাচের প্রশংসা রানী করছিল। তার নাচ দেখে মোটামুটি ভালোই লাগছিল সবার, কিন্তু রাজার কাছে তো ইউনহির নাচটাই বেশি সুন্দর লেগেছে, অনেক ইন্টারেস্টিং লেগেছে। নাচ করার শেষে সে এখন তার বোন ইউনহিকেও ফাঁসিয়ে দেয়। সে বলে, আমার বোন ইউনহিও মনে হয় আজকে আপনাকে নিজের ট্যালেন্ট দেখাবে। তখন রাজা তাকে বলে, ঠিক আছে, তোমার কি ধরনের ট্যালেন্ট আছে আমাকে দেখাও। এখন ইউনহি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রাজকুমারকে বলে, চলো মিউজিক বাজাও, আমি নাচ করব। রাজকুমার যদিও তেমন একটা রাজি ছিল না, কিন্তু সে জোর করে রাজকুমারকে সেখানে মিউজিক বাজাতে বসিয়ে দেয়। রাজকুমার মিউজিক বাজায় আর মিউজিকের তালে তালে সে তাদের সবাইকে সেই নাচটা করে দেখায়। রাজা তো ভীষণ খুশি হয়ে যায়, তিনি অনেক উৎফুল্ল হয়ে ওঠেন। আর সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটা আবার কি ধরনের অদ্ভুত নাচ। সেখানে থাকা সবাই তার নাচের প্রশংসা করছিল আর বলছিল, এই ধরনের নাচ এর আগে আমি কোনোদিনও দেখিনি। ইউনজিন এবার উঠে আসে আর তাকে অপমান করার চেষ্টা করে। তখন ইউনহি তাদের সবার সামনে বলে ওঠে, এটা আসলে কোনো নাচ নয়, বরং এটা এক ধরনের এক্সারসাইজ। এটা করার মাধ্যমে যেমন তারা নাচের আনন্দ নিতে পারবে, তেমনি প্রতিদিন যদি তারা এই নাচটা করে তাহলে তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এই সব কিছু কমে যাবে এবং তাদের শরীর সুস্থ এবং ফিট থাকবে। এটার অনেক উপকারিতা আছে।
এই সবকিছু শুনে তো রাজা রানী এবং সেখানে থাকা তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে আমরা তাহলে এই নাচ বাসায় ট্রাই করব। তাদের এসব কথা শুনে এবং তার এত প্রশংসা শুনে তো রাজকুমার অনেক খুশি হয়ে যাচ্ছিল। রাজা তার কথা শুনে এতটা খুশি হয় যে তিনি তাকে রয়্যাল কনকুবাইন হিসেবে ঘোষণা করেন আর সেখানে রাজকীয় ফিনিক্স ক্রাউন নিয়ে আসা হয়। সবাই জানতো এই ক্রাউন যেই রাজকন্যাকে পরানো হবে সে এখন থেকে ক্রাউন কনকুবাইন হয়ে যাবে। রানী এখানে ঘোষণা দিয়ে বলে ইউনহিকে রাজা এই ক্রাউন উপহার করলো, অর্থাৎ সে হলো এখন থেকে এই প্রিন্সের রানী। এটা শুনে তো ইউনজিন আর তার মায়ের মন খারাপ হয়ে যায়। ইউনহি ভাবছিল সে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ এতগুলো মানুষের সামনে যদি সে এটা রিজেক্ট করে দেয় তাহলে রাজা রানীকে অপমান করা হবে। এজন্য সে এই ক্রাউন হাসি মুখে অ্যাকসেপ্ট করে। এরপরে সে বসে বসে প্রিন্সের সঙ্গে খুনসুটি করতে থাকে। দূর থেকে এই সবকিছু দেখে তো ইউনজিনের অনেক রাগ হচ্ছিল। বাহিরে এসে সে তার রাগ ঝাড়ছিল, ভাবছিল সে রানীও হতে পারলো না, এমনকি রাজকুমারের মনেও ঠিকমতো জায়গা করতে পারলো না। যখন সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই ভাবছিল তখনই পাশে থেকে একটা মাতাল ছেলে আসে আর তার সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। তখন ইউনজিন সেই ছেলেটাকে একটা চর মারে আর এখানে থেকে চলে যেতে বলে। তখন মাতাল ছেলেটি সেখানে থেকে চলে যায়। এখন তার মা তার সঙ্গে দেখা করতে আসে আর তার মেয়েকে বলে এত দুশ্চিন্তা না করতে। যেই রাজা খুশি হয়ে একটু আগে ইউনহিকে পুরস্কার করেছে এবং রয়্যাল কনকুবাইন বানিয়েছে, সেই রাজাই যেন লজ্জায় তাকে এই রয়্যাল কনকুবাইনের পদ থেকে বহিষ্কার করে সেই ব্যবস্থা তিনি করবেন। এইসব কিছু বলছিল আর তারা মা মেয়ে হাসছিল। সেদিক দিয়ে যখন একটা সার্ভেন্ট যায় তখন ইউনজিনের মা সার্ভেন্টকে বলে আমাকে একটা হেল্প করো। এরপরে তারা দুজন আবারও রাজসভায় গিয়ে বসে। রাজকুমার বলে কোথায় গিয়েছিলে? তখন সে বলে আমরা দুজন একটু বাইরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেই সেই সার্ভেন্ট একটা স্যুপ নিয়ে ইউনহির কাছে যায় আর তাকে সার্ভ করার সময় ইচ্ছে করে তার জামায় এটা ঢেলে দেয়। এরপরে সে অনেক ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমি ভুল করে এটা ফেলে দিয়েছি, ইচ্ছে করে ফেলিনি। সে অনেক মাফ চাইতে শুরু করে। তখন রানী তাকে বলে তুমি এমন ধরনের কাজ কেন করলে? ইউনজিন পাশে থেকে বলে সার্ভেন্ট হয়তো ভুল করে ফেলেছে, পাশেই চেঞ্জিং রুম আছে, সেই চাইলে সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারে। এখন সেই সার্ভেন্ট ইউনহিকে সঙ্গে করে একটা রুমে নিয়ে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। এটা বলেই সে তাকে ওই রুমে বন্ধ করে রেখে চলে যায়। ইউনহি ভাবতে থাকে আমি এর আগে ড্রামাতে দেখেছিলাম বেশিরভাগ সময়ই যখন এমন ঘটনা ঘটে তখন কাপড়ের উপরে সার্ভেন্টদের এইসব খাবার ফেলা কোনো কোইন্সিডেন্স নয়, বরং ইচ্ছে করেই ফেলে তারা। ইউনজিন কি তাহলে নতুন করে কোনো প্ল্যান করেছে? তখনই পেছনে থেকে সেই মাতাল ছেলেটা এসে তাকে জড়িয়ে ধরে। তখন সে ওই ছেলেটাকে মেরে সেখানে ফেলে দেয় আর পাশে থাকা একটা পাত্র থেকে অদ্ভুত গন্ধ অনুভব করে। সে বুঝতে পারে এখানে নেশা জাতীয় ঔষধ মেশানো হয়েছে, এজন্য সে নিজের নাক মুখ চেপে ধরে। এরপরে সে ওই মাতাল ছেলেটাকে অজ্ঞান করে দেয় আর বুঝতে পারে এটা সু ইউনজিনেরই কাজ। সে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে এক কোনায় রাখে। ততক্ষণে ইউনজিন সেই ঘরের ভেতরে প্রবেশ করে খুঁজে দেখার চেষ্টা করছিল যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে কিনা। যখন সে সামনে এগোয় তখনই পেছনে থেকে ইউনহি তার গলায় একটা আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। এদিকে রাজসভায় প্রিন্স, রানীমা এবং রাজা তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কারণ অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও এখনো ইউনহি তার পোশাক চেঞ্জ করে ফিরে আসেনি। তারা সবাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এই জন্য রানীমা তার সার্ভেন্টকে হুকুম করে ইউনহিকে দ্রুত খুঁজে বের করে নিয়ে আসতে। রানীমায়ের পাঠানো সেই সার্ভেন্টের সঙ্গে ইউনজিনের মায়ের পাঠানো সেই সার্ভেন্ট যায় আর তাকে বলে এই রুমের ভেতরে ইউনহি ড্রেস চেঞ্জ করতে ঢুকেছিল। এটা শুনে সেই সার্ভেন্ট যখন কান দিয়ে শোনার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে, তখনই ভেতরে অদ্ভুত আওয়াজ শুনে সে দৌড়ে রাজসভায় চলে যায় আর অনেক টেনশনে পড়ে অস্থির হয়ে রাজাকে বলতে থাকে ইউনহি এখনো তার ড্রেস চেঞ্জিং রুমের ভেতরেই আছে আর তার রুমের ভেতরে অন্য কেউ আছে। এটা শুনে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায়। রাজা তখন রেগে বলে কার এত বড় সাহস রয়্যাল কনকুবাইনের চেঞ্জিং রুমের ভেতরে প্রবেশ করার। সবাই উপস্থিত সবাই যখন এই ব্যাপারটা জানতে পারে যে রয়্যাল কনকুবাইন একটা ছেলের সঙ্গে অন্য রুমে আছে, তখন তো তারা সবাই তাকে নিয়ে অনেক নিন্দা করতে শুরু করে, খারাপ কথা বলতে শুরু করে। এখন রাজকুমার এবং রাজা রানী সেই সার্ভেন্টের সঙ্গে মিলে রয়্যাল কনকুবাইন যেখানে আছে সেখানে যেতে শুরু করে। তারা সবাই মিলে সেই চেঞ্জিং রুমের সামনে যায়। এখন তারা সার্ভেন্টকে ভেতরে পাঠায় চেক করার জন্য ভেতরে কে কে আছে। তখন সেই সার্ভেন্ট ভেতরে গিয়ে তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায় আর মনে মনে ভাবতে থাকে এখন প্রিন্স যেন এর ভেতরে প্রবেশ করে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে তাদের দুজনকে হাতে নাতে ধরতে পারবে। সেই সার্ভেন্ট ভেতরে থেকে এসে বলে রয়্যাল কনকুবাইন একটা ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভেতরে আছে, আমি সেখানে যেতে পারবো না। তখন ইউনজিনের মা আর আশেপাশে থাকা সবাই এই সব কিছু নিয়ে ছি ছাগারি করতে শুরু করে। এসব কিছু শুনে রাজা রেগে বলে যদি এমনটা সত্যি হয় তাদের দুজনকে এখনই ভিতরে থেকে বের করো, আমি তাদের দুজনেরই হাত কেটে দেব। রাজকুমার তখন মনে মনে ভাবতে থাকে তাহলে কি ইউনহি এই জন্যই আমার কাছে থেকে ডিভোর্স নিতে চায়, কারণ সে অন্য একজনকে ভালোবাসে? আমার এটা নিজে চোখে দেখতে হবে।
এজন্য সে রাজার কাছে অনুমতি চায় ভেতরে গিয়ে দেখার জন্য। রাজা তাকে অনুমতি দিলে রাজকুমার যখন ভেতরে যাচ্ছিল তখনই ইউনহি পেছনে থেকে এসে বলে, কি ব্যাপার, আপনারা সবাই এখানে কি করছেন? তাকে দেখে তো তার সবাই অনেক অবাক হয়ে বলে, তুমি ভেতরে ছিলে না? তখন সে বলে, আমি ভেতরে চেঞ্জিং রুমে গিয়েছিলাম, কিন্তু আমার অনেক বোরিং লাগছিল। আমি মনে করছিলাম কনকুবাইন ইউজিনের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে একটু গল্প করব, কিন্তু তাকে আমি পুরো প্রাসাদে খুঁজে কোথাও পাচ্ছি না। এটা শুনে প্রিন্স দ্রুত রুমের ভেতরে প্রবেশ করে দেখার জন্য যে ভেতরে আসলে কারা আছে। ইউজিনের মা যখন দেখে ইউনহি বাইরে আছে, ইউনহি তাকে বলে, দেখুন তো ভেতরে আসলে কে আছে। তখন তিনিও টেনশনে পড়ে যান আর ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে তিনি তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। এটা দেখে তো রাজকুমার এবং বাকি সবাই অনেক বেশি রেগে যায়। তারা সবাই হাতে নাতে তাদের দুজনকে দেখে ফেলে। ইউজিন এখন কান্না করতে করতে বলে, এটা আমার দোষ নয়, আমি তো জ্ঞান হারিয়ে পড়েছিলাম। এই ছেলেটা ইচ্ছে করে আমার সঙ্গে এমন করেছে, এই ছেলেটা এমন করেছে, কিন্তু আমি রাজি ছিলাম না। আমার তো জ্ঞানই ছিল না, আমার একটু আগে জ্ঞান ফিরেছে। কিন্তু তার কোনো কথাই কেউ শুনছিল না। তার মা এখন তাদের সবার সামনে কাকুতি মিনতি করে বলতে থাকে, আমার মেয়ে নির্দোষ, আমার মেয়ে এমন কোনো কিছু করতেই পারে না, দয়া করে তার সঙ্গে এমনটা করবেন না। তারা দুই মা মেয়ে মিলে এখন শুধু ইউনহিকে দোষ দিচ্ছিল। তখন ইউনহি সেই দাসীর কথা বলে, দাসীকে সেখানে হাজির করা হয়। ইউনহি এখন সেই সার্ভেন্টকে জেরা করতে শুরু করে আর সমস্ত দোষ সেই সার্ভেন্টের উপরে দিয়ে দেয়। সে বলে, এই সব কিছু তুমি সাজিয়েছো, এসব প্ল্যান তুমি করেছো। যদি তারা দুজন নির্দোষ হয়ে থাকে এর মানে এই সব শাস্তি তুমি পাবে। এখনো সময় আছে, আমাদেরকে সত্যিটা বলে দাও, কে তোমাকে দিয়ে এইসব কাজ করিয়েছে, নয়তো তোমাকে মেরে ফেলা হবে। তখন সেই সার্ভেন্ট অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে করতে বলে, তাকে ইউজিন আর তার মা মিলে এই সব কিছু করতে বলেছিল, এজন্যই সে এসব কিছু করেছে। রানীমা এটা জানার পরে অনেক বেশি রেগে যায়। তখন ইউজিনের মা এই সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে বলে, আমার মেয়ের কোনো দোষ নেই, এই সব কিছু আমি করেছি, যদি শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন। এই সব কিছু শুনে রাজা এবং রানী দুইজনই তার উপরে অনেক বেশি রেগে যায়। রয়্যাল কনকুবাইন এখন তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমাকে এই রয়্যাল কনকুবাইনের পথ থেকে সরানোর জন্য দুই মা মেয়ে মিলে চক্রান্ত করে এসব করেছে। রাজা এখন সার্ভেন্টকে হুকুম করে তাদের মা মেয়েকে এখানে থেকে ধরে নিয়ে জেলে ভরে দিতে। তার মা এবং সার্ভেন্টকে নিয়ে যাওয়া হয়। ইউজিন আর সেই ছেলেটি অনেক কাকুতি মিনতি করতে থাকে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু রাজা সেই ছেলেকে মৃত্যুদণ্ড দেয়। আর ইউজিনকে ইউনহির রিকোয়েস্টে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কিন্তু তাকে জেলে ভরে দেওয়া হয়। তারা সবাই সেখানে থেকে চলে যাওয়ার পরে প্রিন্স এখন ইউনহিকে বলে, আমি জানি এই সব কিছু ইউনজিন ইচ্ছে করে করেনি, এই সব কিছু তার মা করেছে। আমি যখন রুমে প্রবেশ করি তখন অদ্ভুত এক ধরনের ধোঁয়ার গন্ধ পেয়েছিলাম, যার কারণে তারা দুজন হয়তো ইচ্ছে করে এটা করতে না চাইলেও করতে হয়েছে। তারা দুজন নেশার ঘরে ছিল। এসব কিছুর জন্য ইউনজিনের কোনো দোষ নেই, এসব কিছু তার মা করেছে। তার মা হয়তো চেয়েছিল তোমাকে রানীর পদ থেকে সরাতে, আর তোমাকে সরাতে গিয়ে তার মেয়ে তার মায়ের প্ল্যানে ফেসে গিয়েছে। ইউনহি তখন জিজ্ঞাসা করে, তুমি কিভাবে শিওর যে এসব কিছুর পেছনে ইউনজিনের কোনো হাত ছিল না? আর এর আগেও তো সে দুই রকমের ঘটনা ঘটিয়েছে, আমি তো তোমাকে বলেছিলামই। তখন রাজকুমার বলে, সেটা এখনো প্রমাণ হয়নি। ইউনহি তখন বলে, ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে রাজকুমার সেনাপতিকে ডেকে জানতে চায় ইউনজিনের ব্যাপারে সে যেই দুইটা ইনভেস্টিগেশন করতে বলেছিল সেটার রেজাল্ট কি। তখন সেনাপতি তাকে একে একে সবকিছু বলতে শুরু করে। প্রথমে সেনাপতি তাকে বলে, সেই দিন ইউনহির কক্ষে যেই আগুন লেগেছিল সেই আগুন ইউনজিনের সার্ভেন্ট লাগিয়েছিল, আর সে তার সার্ভেন্টকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ইউনজিন ইচ্ছে করে সেই ঘরে আগুন লাগাতে বলেছিল। এসব কিছু জেনে তো সে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়। সে এখন তাকে জিজ্ঞাসা করে, আর মিস্টার তাইফুর ব্যাপারটার কি হলো? তখন সেনাপতি বলে, মিস্টার তাইফুকে যে বিষ দেওয়া হয়েছিল এবং যেই চিরকুট লেখা হয়েছিল সেই চিরকুটে লেখা হাতের লেখাটি ইউজেনেরই ছিল, আর সেই কাগজটাও তার ঘর থেকেই নেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে এই দুইটা কাজের পেছনেই ইউজিনের হাত ছিল, আর সে হয়তো নিজের বোনকে ছোট দেখানোর জন্য এবং তাকে দোষী প্রমাণ করার জন্য এসব কিছু করেছে। এটা শুনে তো রাজকুমার অনেক রেগে যায় আর বলে, আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা, তার সঙ্গে আমার দেখা করানোর ব্যবস্থা করো। সেই দিন প্রিন্স কারাগারে থাকা ইউনজিনের সঙ্গে দেখা করতে যায়। কারাগারে ইউনজিনের অবস্থা অনেক খারাপ ছিল, তাকে মারধর করা হয়েছিল, এজন্য তার শরীরটা অনেক দুর্বল ছিল। সে রাজকুমারকে দেখে বলে, হঠাৎ আপনি আমাকে কি মনে করে দেখতে এলেন? রাজকুমার সরাসরি তাকে জিজ্ঞাসা করে সে এই সব কিছু কেন করেছে। তখন সে বলে, আপনাকে পাবার জন্য করেছি। তখন রাজকুমার বলে, এর মানে কি? ইউনজিন বলে, যদি আপনি আমাকে রয়্যাল কনকুবাইন বানাতেন তাহলে এমনটা কিছুই হতো না, কিন্তু যেহেতু তাকে রয়্যাল কনকুবাইন বানানো হয়েছে এই জন্য তাকে তো সেই আসন থেকে টেনে নিচে আমার নামাতেই হতো। এটা শুনে রাজকুমার রেগে বলে, তার মানে এই সব কিছুর পেছনে তুমি ছিলে? আর মিস্টার তাইফুর বিষয়টা তুমি কি বলবে? তখন সে রেগে বলে, ওইটাও আমি
করেছিলাম শুধুমাত্র ইউনহির কারণেই। সে যদি আমাকে বেশি চ্যালেঞ্জ না করতো আর বেশি অহংকার না করতো তাহলে আমি তাকে নিচু দেখানোর জন্য এইসব কোনো কিছুই করতাম না। রাজকুমার তখন তাকে বলে, ইউনজিন, তুমি এতদিন আমার মনের মধ্যে অনেক দয়ালু আর নিষ্পাপ একটা মেয়ে ছিলে, অনেক সহজ সরল একটা মেয়ে ছিলে যতক্ষণ না আমি তোমার আসল রূপ দেখেছিলাম, কিন্তু এখন তোমার আসল রূপ আমি দেখে ফেলেছি। তুমি আমাকে হতাশ করেছো। তখন সে বলে, আপনিও তো আমাকে হতাশ করেছেন, আপনি আমাকে বলেছেন যে আপনি সব সময় আমাকে প্রোটেক্ট করবেন সারা জীবনের জন্য। তখন সে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এজন্যই বাবার দেওয়ার মৃত্যু দণ্ড থেকে আমি তোমাকে বাঁচিয়েছি। এরপরে যখন তোমাকে শহরের বাহিরে জেলে ট্রান্সফার করা হবে সেখানেও যেন তোমার কোনো ক্ষতি না হয়, তোমাকে মেরে ফেলা না হয়, সেই বিষয়টা আমি দেখব। এটা বলে রাজকুমার সেখানে থেকে চলে যায়। আর ইউনজিন সেখানে বসে বসে কান্না করতে থাকে আর চেঁচাতে থাকে। সেই দিন রাতে ইউনহি রাজকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু সে রাজকুমারকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সেনাপতি বলে রাজকুমার কোথায় গিয়েছে। যখন সে রাজকুমারের সঙ্গে দেখা করতে যায় তখন দেখতে পায় রাজকুমার অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে আছে। ইউনহি তাকে ঘরে ফিরে যেতে বলে, কিন্তু রাজকুমার ইউনজিনের ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল। এজন্য সে তাকে বুঝিয়ে বলে যে সে আসলে ইউনজিনের ভেতরে থাকা আসল মেয়েটিকে দেখতে পায়নি, তার উপরে থাকা ফিল্টার দেখেছিল। সে উপরে ভালো হওয়ার মুখোশ পড়েছিল যেটা সে বুঝতে পারেনি। তখন সে তার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার চেহারাতেও ফিল্টার লাগানো। তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসের ফিল্টার? ইউনহি একটু ভয় পেয়ে ভাবছিল সে হয়তো তার ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু রাজকুমার তাকে বলে, তুমি আগে অনেক সহজ সরল ছিলে, বোকাশোকা একটা মেয়ে ছিলে, কিছুই বুঝতে না, কিন্তু এখন তুমি নাচ পারো, গান পারো, আবার হঠাৎ করে অনেক ভালো ডাক্তারও হয়ে গেলে। তুমি এখন যেমন সাহসী তেমনই দায়িত্ববান। এখন তোমাকে আমি চাইলেও আর ইগনোর করতে পারি না। এটা বলে যখন সে তার অনেক কাছে এগিয়ে যায় তখন ইউনহি তাকে দূরে সরিয়ে দেয়। রাজকুমার সেখানেই মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। এটা দেখে ইউনহি চলে যেতে চাইছিল, তবুও যেতে পারে না। সে এখন ভাবছিল রাজকুমার কি তাহলে তাকে পছন্দ করতে শুরু করেছে নাকি। সে এখন রাজকুমারকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। পরদিন সকালে যখন রাজকুমারের ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় সেই ইউনহির রুমে। গত রাতের কথা তার অল্প অল্প মনে ছিল যে ইউনহি তাকে এখানে নিয়ে এসেছিল। এজন্য সে মনে করে গতকাল রাতে হয়তো সে আর ইউনহি একসাথেই ছিল। কিছুক্ষণ পরেই সেখানে সেনাপতি আসে আর ইউনহির রেখে যাওয়া একটা চিঠি তাকে দেয়। এটা কোনো সাধারণ চিঠি ছিল না, বরং এটা ছিল ডিভোর্স লেটার। এই ডিভোর্স লেটার দেখে তো তার অনেক রাগ ওঠে। সে বলে, গত রাতে আমরা একসাথে ছিলাম আর এখনই সকালে উঠে সে আমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছে, এর মানে কি? সেনাপতি তাকে জানায় ইউনহি দাদিমায়ের সঙ্গে রয়্যাল প্যালেসে দেখা করতে গিয়েছে। তখনই সে ইউনহির সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইউনহি দাদির চেক আপ করছিল আর দাদির অনেক কেয়ার করছিল। সে দাদিকে বলছিল ঠিক মতো এক্সারসাইজ করতে এবং খাবার খেতে, নয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। দাদিমাও তাকে অনেক ভালোবাসে আর তার অনেক যত্ন করছিল। তখনই সেখানে রাজপুত্র জোর করে দাদিমায়ের রুমের ভেতরে প্রবেশ করে। এটা দেখে দাদিমা একটু রেগে বলে, তুমি আমার অনুমতি ছাড়া কেন প্রবেশ করেছো? তখন সে দাদিমায়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি কি করতাম? ইউনহি আর আপনি মিলে আমার ডিভোর্স করানোর ব্যবস্থা করছেন, তাহলে তো আমাকে আসতেই হতো। এটা শুনে ইউনহি তাকে চুপ করিয়ে দেয় আর তাকে সঙ্গে করে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়। দাদি তখন অবাক হয়ে বলে, কি বলল সে ডিভোর্সের কথা? তখন সার্ভেন্ট বলে, আমার মনে হয় রাজকুমার চায় না ইউনহিকে ডিভোর্স দিতে। এই বিষয়টা শুনে তো দাদিমা খুশি হয়ে যায় আর বলে, বেশ ভালোই হলো, তাকে আমার খুব ভালো লাগে। এদিকে বাইরে এসে ইউনহি তাকে জিজ্ঞাসা করে সে কেন হঠাৎ করে এই সব কথা বলছে এখানে এসে। ইউনহি তখন তাকে বলে, আমি অস্থির হব না? তুমি গত রাতে আমার সঙ্গে থেকে এখন আবার আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছো। তখন ইউনহি বলে, গত রাতে কি হয়েছে আপনার কোনো কিছুই মনে নেই? তখন সে বলে, না, আমাকে মনে করাও। তখন ইউনহি তাকে সব ঘটনা বলতে শুরু করে। গতকালকে আসলে রাজকুমার তাকে জড়িয়ে ধরে কাকতি মিনতি করছিল যেন ইউনহি তাকে ডিভোর্স না দেয়, তাকে ছেড়ে না যায়। ইউনহি তখন তাকে কড়া জবাব দিয়ে বলেছিল সে থাকা সত্ত্বেও রাজকুমার তো ইউনজিনকে বিয়ে করেছিল, রাজকুমারই তো তাকে পছন্দ করে না, তাহলে সে কেন চায় না যে তাকে ডিভোর্স দিক? রাজকুমার তখন বলে, আগে সে তাকে পছন্দ করতো না, কিন্তু এখন সে তাকে অনেক পছন্দ করে, সে তাকে ডিভোর্স দিতে চায় না, সে তাকে রিকোয়েস্ট করে তার সঙ্গে থাকার জন্য। ইউনহি বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে ভবিষ্যতে আপনি এই একই কাজ আবারও করবেন না, আরো 2-3টা কনকুবাইন নিয়ে আসবেন না? তখন রাজকুমার বলে, ঠিক আছে, আমি তোমাকে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দিব যে তোমার পরে আর কেউ কখনো আসবে না, তুমি একমাত্র আমার রানী থাকবে। তখন সে বলে, ঠিক আছে, আপনি আরেকটু ভেবে দেখুন, আগামীকালকে সকালে আমি একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। যদি আপনি আমাকে ডিভোর্স দিতে চান তাহলে সাইন করে দিবেন, আর যদি আপনি এগ্রিমেন্ট করতে রাজি থাকেন তাহলে আমার সঙ্গে সারা জীবন থাকার এগ্রিমেন্ট পেপার আমার কাছে পাঠিয়ে দিবেন। তাদের কথা এতটুকুই হয়েছিল, কিন্তু রাজকুমার এই সবকিছুই ভুলে গিয়েছিল, কারণ গতকালকে সে ড্রিঙ্কস করেছিল।
তবে এখন তার সবকিছু মনে পড়ে। ইউনহি এখন তাকে বলে, আপনার যখন কোনো কিছু মনেই নেই আর আপনি যখন আমাকে ডিভোর্স দিতেই চান তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু সে তাকে বাধা দিয়ে সেই ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলে আর বলে, আমি ডিভোর্স লেটার এখনো সই করিনি, চলো আমি তোমাকে নিয়ে এখনই এগ্রিমেন্ট পেপারে সাইন করছি আর সেটা পাস করাচ্ছি, আমি তোমার সঙ্গেই সারা জীবন থাকবো। তখন ইউনহি বলে, প্রয়োজন নেই। রাজা বলে, কিন্তু কেন? তখন সে বলে, আপনি যখন নিজের মাইন্ড সেট করে ফেলেছেন তখন আমি আপনাকে বিশ্বাস করি, আর এমনিতেও ভবিষ্যতে যদি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেন বা অন্য কারোর প্রতি ইন্টারেস্ট ফিল করেন তখন এই এগ্রিমেন্ট দিয়েও কোনো কাজ হবে না। এটা শুনে সে ইউনহিকে জড়িয়ে ধরে আর ভরসা দিয়ে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব, কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তুমি একমাত্র আমার স্ত্রী হবে। এসব কিছু বলা শেষে সে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন আমার কাপড় চোপড় খোলা কেন ছিল? কি হয়েছিল গত রাতে? ইউনহি তখন বলে, আমার তো কোনো কিছুই মনে নেই, আপনিই মনে করুন। এটা বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায় আর রাজকুমারও তার পিছু করতে করতে চলে যায়। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই সুন্দর মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।